নমস্কার, আপনি শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। ইতিমধ্যেই দামিনীর দ্বিতীয় কালো রাতের প্রথম পর্ব আপনারা অনেকেই শুনে ফেলেছেন। আজ আপনি শুনবেন দ্বিতীয় কালো রাতের দ্বিতীয় পর্ব। হঠাৎই হৃদরোগের দরুন সুস্থ সবল অভিনেত্রী প্রজ্ঞা সেনগুপ্ত মারা যায়, কিন্তু তার মা দময়ন্তী দেবী কিছুতেই এটাকে স্বাভাবিক মৃত্যু মনে করতে চান না। অবশেষে তিনি দেখা করেন ব্রাঞ্চ ইনচার্জ দামিনী সেন সরকারের সাথে। দময়ন্তী দেবীর সন্দেহ প্রজ্ঞা কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছে। অবশেষে দামিনী প্রজ্ঞার মৃত্যুর তদন্ত করবে বলে আশ্বস্ত করে এবং খুনের তদন্তে উঠে আসে প্রজ্ঞার অনেক পুরানো কিছু ইতিহাস। এছাড়া আরও একটি জটিল বিষয় লক্ষ্য করে ব্রাঞ্চ টিম, যেটা সিরিয়াল কিলিংয়ের দিকে ইঙ্গিত করছে। তারপর আমি আবার কি? দেখুন বাবা, আমি এটা কি করে বলি। 12 নম্বর স্টুডিওর মেল গ্রিন রুমে পরিচালক নিখিল মুখার্জি অম্বর আর নিনাদকে কথাটা বলে ওঠে। মাঝবয়সী ভদ্রলোক, মাথার চুল বেশ ঘন আর গায়ের রং একেবারে উজ্জ্বল। কণ্ঠস্বরেও একটা দাম্ভিকতা বজায় আছে। পরনে সাদা ধুতি পাঞ্জাবি। নিনাদ সামান্য বিরক্তির সাথে বলে, এটা তো কোনো উত্তর হলো না নিখিলবাবু। প্রজ্ঞা কার সোর্সে আপনার কাছে আসলো সেটা আপনিই জানেন না। দেখুন নিহাল বাবু, সব কাস্টিং ডিরেক্টর নিজেই করেন। হ্যাঁ, কিছু প্রডিউসারের হাতে থাকে, উনি আমাকে প্রজ্ঞার কথাটা বলেন। অম্বর কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনছিল। বলল, আচ্ছা ঠিক আছে, প্রডিউসারের নাম? নেপাল দত্ত, 17/19 মোহাম্মদ রোড। নিনাদ আর অম্বর উঠে পড়ে। গ্রিন রুমের দরজা খুলে বেরোতে যাবে এমন সময় হঠাৎ পেছন থেকে নিখিলবাবু বলে ওঠেন, একটা কথা কিন্তু আমি বলতে পারি আপনাদের। প্রজ্ঞা কিন্তু এখানকার নয়। এখানকার নয় মানে? মানে প্রজ্ঞার বড় হয়ে ওঠা স্কুল কলেজ কোনোটাই কিন্তু এ শহরে নয়। নিনাদ জিজ্ঞেস করে, আপনাকে কি প্রজ্ঞা বলেছিল? না, মনে রাখবেন, বিশেষ বিশেষ অঞ্চলের ভাষার একটা করে টান আছে, বা ওই শব্দ উচ্চারণ করার একটা পার্থক্য থাকে। কলকাতার শ্যামবাজারের ভাষা আর বালিগঞ্জের ভাষা কিন্তু একেবারেই এক নয়। দন্তের স্বয়ের উচ্চারণ ধরা যায়। প্রজ্ঞার ক্ষেত্রেও ওই জিনিসটাই আমি লক্ষ্য করেছিলাম। কথার ফাঁকে ও বইটে শব্দটা বলতো। অনেক সময় অ্যাক্টিংয়ের টাইমেও এটাও করেছে। এটা পুরুলিয়া স্টাইল। আমার মনে হয় প্রজ্ঞার বড় হয়ে ওঠা ওই পুরুলিয়াতেই। স্টুডিও থেকে বেরিয়ে বাইক নিয়ে দুই বন্ধুতে পৌঁছায় 17/22 মোহাম্মদ রোড। বাড়ির নাম বিলাসী। বাড়ির দরজায় বার কয়েক টোকা দিতেই দরজা খোলে বছর 30-এর এক ব্যক্তি। নিনাদ নেপাল দত্তের নাম করতেই ব্যক্তিটি বলে, ওকে বাবু তো নিজের ঘরে আছেন, আসুন আসুন। ঘরের বৈঠকখানায় নিয়ে গিয়ে দুই বন্ধুকে নিয়ে বসায় কাজের লোকটি। মিনিট খানেকের মধ্যেই ঘরে প্রবেশ করে বছর 50-এর এক সুপুরুষ ব্যক্তি। 6 ফুট হাইট, পরনে সিল্কের মেল নাইট স্যুট, ঠোঁটে পাইপ। আমি নেপাল দত্ত, কি ব্যাপার? নেপাল দত্ত জিজ্ঞেস করতেই অম্বর আর নিনাদ একে অপরের দিকে চায়। নেপাল দত্তের কণ্ঠস্বর মেয়েদের মতো পাতলা। আসলে আমাদের সকলের একটা ভ্রান্ত ধারণা আছে, সুউচ্চ সুপুরুষ ব্যক্তির কণ্ঠস্বর সর্বদা গাম্ভীর্যপূর্ণ হবে। নিনাদ আর অম্বর সেটাই হয়তো ভেবেছিল। ঠিক রবীন্দ্রনাথ ঠাকুর যেমন সুপুরুষ এবং সুউচ্চ ব্যক্তি ছিলেন বটে, কিন্তু ওনার কণ্ঠস্বর ছিল নমনীয়। রবীন্দ্রনাথ একবার কলেজ পরিদর্শন করতে গিয়েছিলেন। তার এই কোমল নারী সুলভ কণ্ঠের জন্যে ওই কলেজের বাঙালি পড়ুয়ারা রবীন্দ্রনাথকে অপমান করে বলে, ও বাবা, হে কে, হে নতুন বাইজি এলো বুঝি? নেপাল দত্ত
অম্বর আর নীনাদের সামনের কেদারায় বসতেই নীনাদ আর অম্বর নিজের নিজের পরিচয় দেয়। তারপর তাদের আসার কারণ বললে নেপাল দত্ত জানায়, প্রজ্ঞাকে সাজেস্ট করে আমার এক ব্যবসায়ী বন্ধু। প্রজ্ঞাকে আমি প্রথম ওর বাড়িতেই দেখি। নাম? আমার বন্ধুর নাম অজয় নাথ। মুহূর্তের মধ্যে নীনাদ আর অম্বরের মুখ গম্ভীর হয়ে ওঠে। নেপাল দত্ত বলে চলে, দেখুন, আমি ছবি করি আমার নিজস্ব উপার্জনের টাকায়, কালো টাকা নয়। ভালো গল্প হলে তবেই টাকা ঢালি, যার জন্যে মুড়ি মুরগির মতো নয়। আমার ছবির সংখ্যা 6, এর মধ্যে 4টে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া আর 2টো এশিয়ান ফেস্টিভ্যালে যায়। আমার আর অজয়ের ফিল্ম চতুরঙ্গ আমেরিকার থেকে একটা সিলভার প্রাইজও পায়। অজয় আমার ধারা জানতো। এটুকু বলে নেপাল দত্ত থামলেন। বিলেতি লাইটার জেলে নিয়ে পাইপটা ধরিয়ে নেয়, বলে, কি বলেছিলাম? হ্যাঁ, তা অজয় একদিন ওর বাড়িতে ডিনারে ইনভাইট করে আমাকে। যাই, আর ওখানেই আমি প্রথম প্রজ্ঞাকে দেখি। অজয় বলে যে, ভাই নেপাল, সেদিন বলছিলে যে নতুন একটা ছবি করছো, তা হিরোইন পাচ্ছ না, তা প্রজ্ঞাকে দেখো যদি নেওয়া যায়। গ্রুপ থিয়েটারে কাজ করেছে বেশ কয়েকটা। তা প্রজ্ঞার সাথে কথা বলে আমার ভালো লাগলো, সাজেস্ট করলাম। কিন্তু অজয়ের সাথে প্রজ্ঞার পরিচয় কিভাবে, আমি তা কোনোদিনও জিজ্ঞেস করিনি। কথাগুলো শুনে নিয়ে অম্বর জিজ্ঞেস করে ওঠে, আপনার কি মনে হয় নেপালবাবু, কোনো পার্সোনাল সম্পর্ক হতে পারে? সব হতে পারে। চমৎকার, দারুণ, এক্সেলেন্ট। নিজের অফিস রুমে বেশ রেগেই দামিনী বলে ওঠে। ক্রমাগত সে পাইচারি করেই চলেছে। নীনাদ আর অম্বর চেয়ারে বসা। নীনাদ শান্ত স্বরে বলে, একটু বস না তুই। কি বসবো? কেসে যার যার জবানবন্দি প্রয়োজন তারাই সবাই খুন হয়ে বসে আছে। ব্যাপারটা কি? প্রজ্ঞার সাথে জড়িত বিদ্যুৎ রায়, প্রজ্ঞার খুনের আগে সে খুন হয়ে গেল। নেক্সট অজয়নাথ, সেও খুন হলো। তার মানে খুনি প্রজ্ঞাকে খুন করার সময় জানতো যে যদি কখনো পুলিশ প্রজ্ঞার মৃত্যুটাকে স্বাভাবিক না ধরে খুন ধরে তদন্ত শুরু করে তাহলে এদের নামগুলো আসবে। তাহলে খুনি পুরো গুটি সাজিয়ে খুনগুলো করে নাকে তেল দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘুম দিচ্ছে, আর আমি পায়চারি করছি। বসতে বলছিস আমাকে? অম্বর সামান্য চুপ থেকে নিয়ে বলে, আমার কিন্তু একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না। দামিনী আর নীনাদ অম্বরের দিকে চায়। অম্বর বলে, অজয় না তার বিদ্যুৎ রায় দুজনেই বেশ ধনী। প্রজ্ঞার সাথে লিঙ্কের কারণ থাকতে পারে, কিন্তু এক মদ বিক্রেতা চম্পা বড়ালের সাথে কি সম্পর্ক? তার সাথে প্রজ্ঞার লিঙ্কটা কোথায়? দামিনী চুপ। নীনাদ উত্তর দেয়, যেমন বিদ্যুৎ রায়ের নাম ধরে অজয়নাথের নাম এলো, সেরকমই হয়তো অজয়নাথের নাম ধরেই চম্পা বড়ালের নাম। হতেই পারে অজয়নাথ ড্রিঙ্ক করতেন আর ডিলারই চম্পা। তাহলে লিঙ্ক চম্পার সাথে অজয়ের হলো, প্রজ্ঞার সাথে হলো কিভাবে? প্রজ্ঞাও হয়তো মদ খেত। তোরা থাম তো। দুইজনকেই বেশ হুঙ্কার দিয়ে ওঠে দামিনী। উদর পিণ্ডি বুধর ঘাড়ে চাপাচ্ছে। কথাটা বলতেই বড় কাচের টেবিলে থাকা সাদা রঙের ল্যান্ড ফোনটা বেজে ওঠে। দামিনী এগিয়ে গিয়ে রিসিভার কানে তুলে নিয়ে প্রথমে, হ্যাঁ ডাক্তার বলো। তাই নাকি? আচ্ছা আচ্ছা বলে নিয়ে রিসিভার নামায়। অম্বর আর নীনাদ চেয়ে আছে দামিনীর দিকে। নীনাদ প্রশ্ন করে, ডাক্তার দিদি কিছু পেল? না পেলে কি আর তোকে ফোন করে ল্যাবে টেনে আনি? ফরেন্সিক ঘরে দাঁড়িয়ে সৌরজা দামিনীকে বলে ওঠে। দামিনীর মুখ বেশ কঠিন, তার কোনো কিছুই ভালো লাগছে না। সৌরজা সেটা বুঝতে পেরে বলে ওঠে, চিন্তা করে সব প্রশ্নের সমাধান হয় না, পয়েন্টে আসি। হ্যাঁ এসো এসো, পয়েন্টে এসো ডাক্তার, এই আধার আর ভালো লাগছে না। কাটিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে বিদ্যুৎ রায়, অজয় নাথ আর প্রজ্ঞাকে বিষ দিয়ে খুন করা হয়েছে। বিষ? হ্যাঁ। আচ্ছা ডাক্তার, তোমার কি বুদ্ধি দিন দিন লোপ পাচ্ছে?
বিষ যখন... দাঁড়া দাঁড়া, রেলগাড়িটা পরে টানবি, আগে পুরোটা আমায় বলতে দে। বেশ, বলো। এদের যে বিষ দেওয়া হয়েছে তার নাম ব্যারামেক্সিন। নামটা শোনা মাত্রই দামিনীর চোখ বড় বড় হয়ে যায়। সে যেন বিশ্বাসই করতে পারছে না। কোনো এক সময় সে এই বিষটার নাম শুনেছিল, কিন্তু সে ভাবতেই পারেনি এই বিষ খুন করার জন্য ব্যবহার করতে পারে কোনো খুনি। কিন্তু ডাক্তার, এই বিষ তো এখনো ভারতে আসেইনি। আমেরিকা আর ব্রিটেন এরকম দেশেই... ঠিক, ব্যারামেক্সিন ল্যাবে লাগে। এখানকার 3টে ল্যাবেই আমি টেলিফোন করে খবর নিয়েছি যে পরের বছর অগাস্টে ব্যারামেক্সিন ভারতে আসবে। অতএব খুনি এই বিষ বাইরের দেশ থেকেই আনিয়েছে। ব্যারামেক্সিনের লক্ষণগুলো জানিস তো? সামান্য। যতদূর জানি বডি নীল করে না। ভুল, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে, সেটা ঠিকঠাক পরিমাণ ব্যবহার করলে বডিতে প্রেশার অনেক বেড়ে যায়। প্রথম এফেক্ট হার্টে। বডি নীল হতে শুরু করে মরার 12 ঘন্টার পর থেকে। নির্দিষ্ট অ্যামাউন্ট কত? 3.2 সিসি। এই অ্যামাউন্ট বডিতে ইনজেক্ট করার পর 1 ঘন্টা সময় নেয়। এবার খেয়াল কর প্রজ্ঞার কেস। শুটিং শুরু হয়েছিল 12:30টায়। লাঞ্চ টাইম সেদিন 2টোর বদলে 2:30টে। লাঞ্চ শেষ হলো 3টে। লাঞ্চের পর প্রজ্ঞা শুটিং শুরু করলো। তার ঠিক 10 মিনিটের মাথায় সে ফ্লোরে পড়ে গিয়ে মারা যায়। অতএব লাঞ্চে বিষ নয়, তার আগে প্রজ্ঞাকে বিষ দেওয়া হয়েছে। ডেড বডি হসপিটাল গেল, সেখানে সময় লাগলো 3 ঘন্টার মতো। বডি আনা হলো ফ্লোরে, তারপর স্মরণ সভা। সময় গেল ওখানে 5 ঘন্টার মতো। কত দাঁড়ালো? 3 + 5 = 8। রামেশ্বর শ্মশান ঘাটে প্রজ্ঞার বডি আটকালো, কারণ শ্মশানে সেদিন দাহের জন্য ভিড় বেশি। সময় গেল 3 ঘন্টা, অর্থাৎ 11 ঘন্টার মাথায় প্রজ্ঞার বডিকে চিতায় তোলা হলো। আর যখন বডি নীল হবার কথা, তখন প্রজ্ঞা কাঠে পুড়ছে। অতএব খুনি পুরো টাইম ছক করে নিয়ে প্রজ্ঞাকে শুধু নির্দিষ্ট অ্যামাউন্টে নয়, নির্দিষ্ট টাইমেও বিষ দিয়েছে। তুই শুধু একটা খবর নে যে প্রজ্ঞা সেদিন শুটিং করতে এসে খুব ঘামছিল কিনা, আর সেটা ঠিক কোন সময় থেকে। ওই টাইমটা পেলেই আমি বিষ ইনজেক্টের টাইম বলে দিতে পারবো। মারা যাওয়ার পর বডি নিয়ে গিয়েছিল সরোজিনী নার্সিংহোমে। চেক করেছিলেন ডক্টর অগ্নি চক্রবর্তী। আমি ওনার সাথে কথা বলবো। দামিনী সামান্য চিন্তা করে নিয়ে বলে, কেন, সন্দেহজনক কিছু পেলে নাকি ডাক্তার? হ্যাঁ পেয়েছি, মেয়াগনি কাবার্ডে ছিল দিদি। দময়ন্তী দেবীর বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে ভিতরের থেকে একটি মেয়ের কণ্ঠস্বর শুনতে পায় দামিনী। বাড়িটা দোতলা আর খুবই সুন্দর আদলে তৈরি। বাড়ির সামনে আসতেই দামিনীর কানে ভেসে আসে সঙ্গীতের এক রাগ, আর রাগটা আসছে দময়ন্তী দেবীর বাড়ির ভেতর থেকে। লোহার গেট পেরোলে মার্বেল বসানো রাস্তা, আর তার দুধারে ফুলের বাগান। গন্ধরাজ আর হাসরুহানার গন্ধে রাতের পরিবেশ মদমত্ত। মিটমিট করে ঝোপে জোনাকিরা খেলা করছে। বৃষ্টির দরুন ঝিঁঝি আর ব্যাঙের ডাকটা একটু বেশি। সদর দরজার কাছে এগিয়ে দামিনী কলিং বেল বাজাতেই ভিতর থেকে দময়ন্তী দেবী বলে, রত্না, দেখ তো কে এলো। কিছুক্ষণের মধ্যেই সদর দরজা খুলতেই দামিনী দেখে এক বছর 30-এর স্ত্রীলোক। দেখে মনে হয় অবিবাহিত। কালোর মধ্যে মুখের গড়ন সুন্দর। লক্ষ্য করার বিষয় হলো মেয়েটির দেহ গঠন। দেখেই মনে হয় ব্যায়াম করা চেহারা। এক ঝলকে রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা চরিত্রে বেশ মানানসই। রত্নাও বেশ অবাক হয় দামিনীকে দেখে। দামিনীর পরনে ময়ূরকণ্ঠী রঙের নীলাম্বরী শাড়ি, মাথার বড় চুল বল খোপায় বাঁধা, আর খোপার গোড়ায় কাঁটা গোজা সাদা রঙের প্রজাপতিক পায়ে সাদা রঙের পেন্সিল হিল, হাতে মাঝারি সাইজের সাদা রঙের হ্যান্ডব্যাগ। কাকে চাই?
রত্নার কণ্ঠস্বর বেশ ভারী। প্রশ্ন করতেই দামিনী উত্তর দেয়, দময়ন্তী সেনগুপ্ত। বলো, দামিনী সেন সরকার এসেছে। কথাটা জোরে বলতেই সদর দরজার সামনে ছড়ি ঠুকতে ঠুকতে এসে দাঁড়ায় স্বয়ং বাড়ির গিন্নি। বলে, আরে আসুন আসুন, ভেতরে আসুন। দামিনী ঘরের ভেতর প্রবেশ করে। অদ্ভুত সাজানো গোছানো এই বসবার ঘর। অদ্ভুত বলার কারণ অবশ্য আছে। বিভিন্ন রকমের মেডেল, সার্টিফিকেট, ব্রোঞ্জ, তামা, পিতলের নানান মূর্তিতে ঠাসা। মুখোশ, বইপত্র, হাতে আঁকা পৌরাণিক তৈলচিত্রের ক্যানভাস। এছাড়া প্রজ্ঞার অভিনয়ের বিভিন্ন স্মারক ভর্তি একটা কাঠের সেলফ। ব্রাঞ্চ ইনচার্জ খেয়াল করল রাগটা বাজছিল টেবিলের উপরে থাকা ক্যাসেট প্লেয়ারে। দামিনী সোফায় বসে নিয়ে বলে, ঘড়িতে 9টা বাজে, রাতের প্রথম প্রহর, ইমন রাগের যথার্থ সময়। দময়ন্তী দেবী বিপরীত দিকের সোফায় বসে নিয়ে উত্তর দেয়, বাহ, রাগ সম্পর্কেও ধারণা আছে দেখছি। ইতিমধ্যেই দামিনী লক্ষ্য করে সামনে টি টেবিলে দময়ন্তী দেবীর সুপ। দময়ন্তী দেবী ক্যাসেট প্লেয়ারটা বন্ধ করতে যাবে এমন সময় দামিনী বলে, থাক, চলুক। টেলিফোন না করেই এলাম, কিন্তু এসেছি যে অসময়ে সেটা বুঝতে পারছি। আপনি বোধহয় রাতের খাবার খাচ্ছিলেন। দামিনীর কথাতে দময়ন্তী দেবী এক প্রকার বিরস হাসি হেসে বলে, এই বয়সে মেয়েকে খেয়ে বসে আছি, আর নতুন করে কি খাবো বলুন তো? ওই রত্নাই জোর করে খাওয়ায়। কফি না চা? চাই হোক, হাফ কাপ, নো সুগার। রত্না। হ্যাঁ দিদি, জল চড়িয়ে দিয়েছি। রান্নাঘর থেকে রত্না উত্তর দেয়। এই মুহূর্তেই দময়ন্তী দেবী চোখে পড়ে থাকা কালো চশমাটা খুলে টেবিলের উপর রাখে। দামিনী দেখে দুটো চোখের মণি ধবধবে সাদা। হঠাৎ দামিনী জিজ্ঞেস করে ওঠে, আপনি কি বিএসএফ এর সাথে যুক্ত ছিলেন? বীর পদকের মেডেল, সার্টিফিকেট দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি ওম্যান ডিফেন্সে ছিলাম। আমার পোস্টিং বেশিরভাগ পড়তো সীমান্ত অঞ্চলে। সার্ভিসে বছর 2 বাকি। একটা ডায়নামাইট আমার চোখের সামনে ফাটে, যার জন্যই আমার চোখ দুটো চলে যায়। ডাক্তার দেখায়, কিন্তু কিছুই লাভ হয়নি। আচ্ছা, প্রজ্ঞার ব্যাপারে কিছু বুঝলেন? প্রথমেই বলি মিসেস সেনগুপ্ত, আমি আপনি আগে শোনাটাই খুব একটা অভ্যস্ত নয়, তুমি করেই বলুন। আর দ্বিতীয় কথা, আপনার সন্দেহই ঠিক, এটা মার্ডার, স্বাভাবিক মৃত্যু নয়। কথাটা শুনেই দময়ন্তী দেবী সোফায় হেলান দিয়ে উপরে ঘুরন্ত পাখার দিকে মুখ তোলে। রত্না এসে দামিনীর সামনে চায়ের কাপ রেখে আবার রান্নাঘরে চলে যায়। চায়ের ছোট্ট একটা চুমুক দিয়ে নিয়ে দামিনী বলে, আপনি স্যুপটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে গেলে স্টু ভালো লাগে না। দময়ন্তী দেবী ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে টেবিল হাতড়ে স্যুপের বাটিটি হাতে তুলে নেয়। দামিনী জিজ্ঞেস করে, প্রজ্ঞার বড় হয়ে ওঠা স্কুল কলেজ কোথায়? পুরুলিয়া, ঝালিদাতে আমার মামার বাড়ি। আমার বাবা মা অনেক ছোটবেলাতেই মারা যান। মানুষ করেন মামা। মামার কোনো সন্তানাদি ছিল না, তাই মারা যাওয়ার আগে ওনার ওই সম্পত্তি আমার নামেই লিখে দিয়ে যান। ঝালিদা মানে বিহার আর পশ্চিমবঙ্গের সীমান্ত অঞ্চল? হ্যাঁ, প্রজ্ঞার ওখানেই জন্ম। স্কুল পড়েছে, কিন্তু কলেজ পড়েনি। পড়াশোনায় প্রজ্ঞা খুবই সাধারণ ছিল। আমিও ঠিক মতো মেয়েটার লেখাপড়া দেখতে পারতাম না, কিন্তু যেটাতে ওর ইন্টারেস্ট ছিল সেটা ছিল অ্যাক্টিং। কয়েকটা গ্রুপ থিয়েটারে কাজ শুরু করে, আর তারপর ফিল্মে। ব্লাইন্ড হওয়ার পর আমি ঝালিদাতেই ছিলাম। ফিল্মে ও চান্স পাওয়ার পর এই বাড়িতে আসি। প্রজ্ঞাই বাড়িটা কিনেছিল, এই কলোনির সেক্রেটারি বিলাস রাওয়ের কাছ থেকে। প্রজ্ঞা পুরুলিয়ার ব্যাপারে প্রেসে কোনোদিন তো কিছু বলেনি। গ্রামের মেয়ে বলে অনেকে হেও করেছে, সেই জন্যই হয়তো। প্রজ্ঞার বাবা? প্রশ্নটা শুনেই দময়ন্তী দেবী সামান্য বিরক্ত হয়। বলে, এই প্রশ্নের উত্তরটা কি দিতেই হবে?
কেসের সাথে কি খুব দরকারি? আমার কাছে প্রত্যেকটা বিষয়ই দরকারি মিসেস সেনগুপ্ত। কে বলতে পারে কোন যোগ কোন সূত্রে গিয়ে লাগে। তবে আপনি যদি একান্ত ব্যক্তিগত মনে করে চুপ থাকতে চান, থাকতেই পারেন, জোর নেই। শুধু একটা উত্তরই চাই, তিনি জীবিত নাকি মৃত? নিরুদ্দেশ। তাই এই উত্তর আমি দিতে পারলাম না। আমার মেয়েকে খুন করা হয় কিভাবে? বিষ দিয়ে। কি বিষ? হ্যাঁ, আমি প্রজ্ঞার ঘর আর আপনার কাছে আসা সেই চিঠি দেখতে চাই। উপরে প্রজ্ঞার ঘর, রত্না দেখিয়ে দেবে। রত্নাকে সাথে করে নিয়ে দামিনী সিঁড়ি দিয়ে উপরের করিডোরে চলে যায়। কাঠের দরজা ঠেলে ভিতরে ঢুকতেই রত্না সুইচ জ্বালে। সুন্দর ছিমছাম ঘর। দামিনী ভালো রকমভাবে ঘরটাকে দেখতে দেখতে প্রজ্ঞার বসবার কাবার্ডের সামনে আসে। কাবার্ডের ঢাকনা খুলতেই দেখে একটা ডায়েরি, গোটা কয়েক বাংলা খবরের কাগজ, একটা ইতিহাস সংক্রান্ত বই আর গোটা চারেক কলম। দামিনী ডায়েরি হাতে তুলে নেয়। পাতা উল্টাতে উল্টাতে প্রশ্ন করে ওঠে, কতদিন কাজ করছো? অনেক বছর। রত্নার কণ্ঠস্বর বেশ ভারী। তাই অনেক বছরের মধ্যে একটা সংখ্যা আছে তো, সেটাই জানতে চাইছি। তা প্রায় 8 বছর। মানে তুমি যখন কাজ শুরু করো তখন দময়ন্তী দেবী চোখে দেখতে পেতেন? হ্যাঁ। প্রজ্ঞার বার্থ সার্টিফিকেট কোথায়? সেটা দিদি বলতে পারবে। কাগজপত্র তো তুমি গোছাও। হ্যাঁ, কিন্তু ওটা আমি দেখিনি। বুঝলাম। ডায়েরিতে দেখছি শুটিং টাইম আর ডিরেক্টরদের নাম লেখা। হ্যাঁ। প্রজ্ঞা একাই করতো? কোনো ম্যানেজার ছিল না? না। ঘটনার আগের দিন যে চিঠিটা এসেছিল সেটা কোথায়? কাবার্ডের নিচের বক্সে আছে ওটা। আচ্ছা, ওটা দাও। রত্না কাছে এগিয়ে হাঁটু গেড়ে বসে কাবার্ডের ডেস্ক খোলে। ইতিমধ্যে দামিনী একটা কাজ পলকের নিমেষে করে ফেলে। উপরে থাকা ইতিহাস সংক্রান্ত বইটা নিজের বড় সাইড হ্যান্ড ব্যাগের ভিতরে চালনা করে, যেটা রত্না খেয়ালই করল না। একটা চিরকুট বের করে দামিনীর হাতে দেয় রত্না। লেখা আছে 6th by 7th। দেখে নিয়ে দামিনী অস্ফুটে বলে চলে, স্টেট টেলিসন অ্যান্ড ক্রফ। হ্যাঁ, কিছু বললেন? রত্না জানতে দামিনী মাথা নেড়ে না করে। তারপর সিঁড়ি দিয়ে রত্নাকে নিয়ে নেমে নিচে আসে। এমন সময় দামিনী দেখে দময়ন্তী দেবীর স্যুপের বাটিতে একটা মাকড়সা। সেটা চামচে তুলে দময়ন্তী দেবী মুখে দিতে যাচ্ছিলেন। এমন সময় দামিনী চিৎকার করে ওঠে, মিসেস সেনগুপ্ত, খাবেন না, মাকড়সা পড়েছে স্যুপে। দময়ন্তী দেবী স্যুপের বাটিটা টেবিলে রাখে। তারপর হেসে নিয়ে দামিনীর উদ্দেশ্যে বলে ওঠে, এটাকেই হয়তো বলে ভাগ্য। তুমি কি বলো দামিনী? আমি আর কি বলবো, যখন একবার এই কেস মাথায় ঢুকেছে তখন কি আর এত সহজে বেরোবে? এসপি রুদ্রনারায়ণ টেলিফোনে দামিনীকে বলে ওঠেন। দামিনী মুচকি হাসে। অন্যদিকে তিনি বলে চলেন, কেস তো ব্রাঞ্চের হাতে। চিঠি পেয়েছো? মনে রেখো, বড় সড়ো স্ক্যান্ডেল তৈরি হতে চলেছে। যেই মুহূর্তে এই খবরটা বাইরে আসবে যে প্রজ্ঞা সেনগুপ্ত কোল্ড মার্ডার হয়েছে, তখনই কিন্তু বিপদ। বুঝে নিয়ে কাজ করো। কথাগুলো বলে নিয়ে ফোনের রিসিভারটা নামায় রুদ্রনারায়ণ। দামিনী নিজের অফিস রুমের চেয়ারে বসে একটা সিগারেট ধরিয়ে নেয়। ভাবার বিষয় অনেক, কিন্তু উত্তর একটারও নেই। মম। দেশাই দরজা খুলে হাসি মুখে বলতেই দামিনী ধোঁয়া ছেড়ে উত্তর দেয়, ভিতরে এসো দেশাইদা, ভালো লাগছে না। দেশাই তাড়াতাড়ি ঘরের মধ্যে এসে একটা চেয়ার দখল করে বসে। তারপর বলে, হোয়াট হান্টেড মম? হ্যাপেন্ড। ইয়া। এনিথিং মিসিং প্যান্ট? পয়েন্ট? হ্যাঁ, মিসিং পয়েন্ট একটা আছে।
নিনাদ আর অম্বরকে বলো তো যে অজয়নাথ, চম্পা বড়াল এদের পরিবারের কাউকে ব্রাঞ্চে আনতে, আর তুমি আনবে আশুতোষ রায়কে। নামটা শোনা মাত্রই দেশাইয়ের মুখ বেঁকে যায়, বলে, But mom, he is respectable man. আবে বুড়োভাম রেসপেক্টেবল ম্যান, ব্রাঞ্চের কাগজ দেখিয়ে তুলে নিয়ে আয়। But mom, প্রেস, আমি কি বলবো তাদের? হাউ? কিচ্ছু বলতে হবে না, বলবি তদন্ত চলছে। But mom, দেশাই বলতে যাবে এমন সময় দামিনী জ্ঞান ক্যাপ থেকে লোড করা গানটা বের করে টেবিলের উপর রাখতেই দেশাই ঘর থেকে পালায়। দেশাই বেরোতেই দরজা খুলে ভিতরে ঢোকে সর্বরী। ম্যাডাম, দময়ন্তী দেবী এসেছেন আপনার সঙ্গে কথা বলতে। সর্বরী কথাটা বলতেই দামিনী সামান্য ভ্রু কুঁচকে নিয়ে বলে, পাঠিয়ে দাও। মিনিট খানেকের মধ্যে ঘরে উপস্থিত হয় দময়ন্তী সেনগুপ্ত। দামিনীর সামনে চেয়ার টেনে নিয়ে বসে দময়ন্তী দেবী বলেন, রত্নার কাছে শুনলাম তুমি প্রজ্ঞার বার্থ সার্টিফিকেট দেখতে চেয়েছিলে। আমি তো জানতাম না এমন একটা ঘটনা ঘটবে। ওটা আছে আমার ওই পুরুলিয়ার বাড়িতে, যদি বলো তাহলে আনিয়ে দিতে পারবো। দামিনী সামান্য চিন্তা করে নিয়ে উত্তর দেয়, সেটাই ভালো। কিন্তু প্রজ্ঞার বার্থ সার্টিফিকেট কেন লাগবে? একটু দরকার আছে, বার্থ অ্যান্ড ডেথ দুটোই লাগবে। আচ্ছা, পুরুলিয়ার বাড়ির দেখাশোনার জন্য কে আছে ওখানে? একজন কাজের লোক আছে। আপনি দৃষ্টি হারানোর পর ট্রিটমেন্ট ওখানেই করান? না, প্রথমে কলকাতা, তারপর ভাইজ্যাগ। ভাইজ্যাগের ডক্টররা বলে দিলেন আই যদি ডোনেটও করে তাও ফল হবে না। ও আচ্ছা, এবার একটা অন্য প্রশ্ন করছি। আপনার বিয়ের কত বছর পর প্রজ্ঞার জন্ম? একটা কথা জিজ্ঞাসার ছিল। বলুন। শুভমকে কিছু জিজ্ঞাসা করনি? আপাতত না। ওই কালপ্রিট সব জানে, আর বাপ তো ওর থেকেও বেশি গুণধর, বাপের চরিত্রই পেয়েছে। এরপর আর তেমন কোনো কথা হলো না। দময়ন্তী দেবী চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই সহসা দামিনী প্রশ্ন করে ওঠেন, অমিত বাসুর সঙ্গে প্রজ্ঞার সম্পর্ক কি? সামান্য অবাক হয়ে দময়ন্তী উত্তর দেয়, কো আর্টিস্ট। 3টে ছবিতে প্রজ্ঞার হিরো ছিল, শ্রীকান্ত, আবছা আয়না আর মামা ভাগ্নে। ব্যাস, এই 3টে ছবি। আর অজয়নাথ? কে অজয়নাথ? আচ্ছা, প্রজ্ঞা কার সোর্সে ফিল্মে আসে? এটা কোনোদিন জিজ্ঞাসা করিনি। ও গ্রুপ থিয়েটার করতো, সেখানে অনেক কাস্টিং ডিরেক্টররা নাকি আসতো। আমি ভেবেছিলাম হয়তো এমনই কিছু। আচ্ছা, অজয়নাথের নাম নিলে কে ইনি? এমনি নিলাম। ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। দময়ন্তী দেবী ঘর থেকে বেরিয়ে যেতেই এক কনস্টেবল এসে জিজ্ঞেস করে ওঠেন, ম্যাডাম, চা পাঠিয়ে দেবো? ওসব কিছু জানি না, পাঠাতে হবেই। জেরা ঘরে বসিয়ে নিনাদ অজয়নাথের বছর 22-এর ছেলে সুজয়নাথকে কথাটা বলে ওঠেন। সুজয় সামান্য অবাক হয়ে বলে, বাবার কাজের কাগজপত্র দেখে ব্রাঞ্চ কি করবে? নিনাদ গম্ভীর স্বরে উত্তর দেয়, প্রশ্ন কেবল আমি করব, উত্তর দেবে তুমি। ছেলেটিকে দেখতে সোজা সাপটা হলেও কথার ধার বেশ সাংঘাতিক। নিনাদের কথায় তেমন পরোয়া না করে উত্তর দেয়, প্রশ্ন আর প্রশ্ন করবার ধরন যদি ঠিক থাকে তবেই এই সুজয়নাথ উত্তর দেবে। বলুন, কি প্রশ্ন? অজয়নাথ যেদিন খুন হলেন তার আগের দিন ওনার সাথে কার লাস্ট মিটিং ছিল? দেখুন, বাবা যে মার্ডার হয়েছে সেটা আপনার কাছ থেকেই শুনেছি, নইলে তো হার্ট অ্যাটাকই ভাবছিলাম। আর আমি জানি না বাবার সাথে লাস্ট মিটিং কার ছিল। প্রজ্ঞা সেনগুপ্তের সাথে অজয়নাথের পরিচয় হলো কিভাবে? প্রজ্ঞা সেনগুপ্ত মানে হিরোইন? হ্যাঁ। মোটেই না, বাবার সাথে ওনার পরিচয় ছিল না। বাবার মুখে কোনোদিন প্রজ্ঞার সাথে যে পরিচয় ছিল এমন শুনিনি। আর চম্পা বড়াল? ইনিকে? মীরা রোডে যে দেশি মদের দোকান তার মালকিন। দেখুন স্যার, এটা খুবই বাড়াবাড়ি হচ্ছে। আমার বাবা সোনার ব্যবসায়ী ছিলেন, মদের না। এই, থাবড়ে সোজা করে দেবো।
বেশি হিরোগিরি ফলাবে না তো আমার সামনে। যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দেবে। নেক্সট, বিদ্যুৎ রায়, ডিজাইনার। অজয়নাথ চিনতেন? আমি বলতে পারবো ক্লাই বটে। চম্পা বড়ালের স্বামী কালু বড়াল অপর জেরা রুমে অম্বরকে ভয়ে ভয়ে বলে ওঠে। বিদঘুটে মার্কা দেখতে, রোগা ছিপছিপে, মাথায় ভর্তি কাঁচা পাকা চুল, মোটা একটা গোঁপ, পান জর্দা খেয়ে দাঁতগুলো পুরো লালচে বাদামি। বউ পটল তুলতেই মদের দোকানের মালিকানা তার। অম্বর টেবিলের সামনে ঝুঁকে পড়ে নিয়ে বলে ওঠে, মিস্টার কালু বড়াল, বলতে পারবো না বললে তো হবে না, আপনাকে বলতে হবেই। এই শেষ কার ঋণ শোধ করেছিল আপনার স্ত্রী? স্যার আমি জানি ক্লাই। আচ্ছা বেশ, তাহলে অজয়নাথ? কিটা বইটা? বউয়ের কাছে নাম শুনেছ নিশ্চয়ই? না, কাস্টমার হইতে পারে। স্যার স্যার আমাকে সাইডে দাও, স্যার আমাকে সাইডে দাও। আসল বাড়ি কোথায়? পুরুলিয়া বটে। মানভূম? ও, তা এখানে ব্যবসা জমলো কি করে? চম্পা এখানে এসে চালু করে, আর ওখানে যখন থাকতাম বইটা, একদিন চম্পা আমার কাছে এসে বইল, শোন এইখান থেকে তুই আমার কিছু লাভ হবে নাই, সৌরে চল, ব্যবসা হবে, পয়সা হবে। তারপর চম্পা আর আমি এখানে এসে দোকান খুলি। আচ্ছা বেশ, বলো লাইসেন্সটা পেলে কি করে? চম্পার কাছেই ছিল, ওর সাথে কারোর একটা পরিচয় হয়েছিল বটে গ্রামে। ও স্যার 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 আমাকে সাইড দাও বলা স্যার। পরে, এখন না। ছেলেপুলে নেই? একটা ছেলে আছে স্যার। কোথায়? গ্রামে, ওখানে ক্ষেতের কাজ কামটা সামলায়। তোমার তখন পোয়া 12 হয়ে? হ্যাঁ হ্যাঁ। নয়তো কি, বউটা খুন হয়েছে, তারপর তুমি দোকানের মালিক, পোয়া 12 নয়? কালু বড়াল যেন আকাশ থেকে পড়ল। খুন? সাপা হাতের ব্যাময় মুড়েছে বইটা। ওটা ভাওতা, পিস দিয়ে খুন হয়েছে। কে করেছে জানো? তুমি। আমি কিছু করিকলাই বইটা, সব্বাকে কেন মারবো আমি? বউটা ভালো ছিল, আমার টেকা দিত আমায়। আর সেই টাকায় মদ খেতে? আমি মদ খাই না বইটে, পান খাই। ও স্যার, ও স্যার আমাকে সাইডে দাও, স্যার আমাকে সাইডে দাও না। সহসা ব্রাঞ্চের বাইরে একটা শোরগোল শোনা মাত্রই অম্বর চুপ করে। মুহূর্তের মধ্যে বাইরে বেরিয়ে এসে দেখে প্রেসের লোকজন ব্রাঞ্চের সামনে। বুঝতে অসুবিধা হলো না, দেশাই আশুতোষ রায়কে খুনের অভিযোগে ব্রাঞ্চে নিয়ে এসেছে। হঠাৎ বড় আর একটা অ্যাম্বাসাডার এসে থামে ব্রাঞ্চের সামনে। সেখান থেকে সাদা সালোয়ার কামিজে চোখে সানগ্লাস পরে নামল অভিনেত্রী পারমিতা রায় চৌধুরী। সবাইকে উপেক্ষা করে ব্রাঞ্চের একতলার করিডোরের সামনে এসেই দেখা পেল অম্বরের। আপনি এই ব্রাঞ্চের ইনচার্জ? প্রশ্ন কম, তীক্ষ্ণতা বেশি পারমিতার স্বরে। অন্যদিকে দূরের থেকে নিনাদ পারমিতাকে দেখা মাত্রই আড়াল হয়ে যায়, যাতে পারমিতার নজরে সে না পড়ে। অম্বর সামান্য পারমিতাকে দেখে নিয়ে উত্তর দেয়, না, আমি সিনিয়র ইন্সপেক্টর। জানতে পারি আমার স্বামী আশুতোষকে কি কারণে ব্রাঞ্চে এরকমভাবে নিয়ে আসা হলো? সেটা ব্রাঞ্চ ইনচার্জ নিজেই বলবেন। কোথায় তিনি? আমি দেখা করতে চাই। সময় হলে নিজেই দর্শন দেবেন, চিন্তা করবেন না। অম্বরের কথাটা শেষ হতেই পিছন থেকে দৃঢ় কণ্ঠস্বরে উত্তর আসে, মিসেস রায়চৌধুরী, আপনার স্বামীকে এখানে খুনের অভিযোগে আনা হয়েছে। এটা ব্রাঞ্চ, গলা একটু নামিয়ে কথা বলুন। আপনার গলার ধার এখানে কেউ ধারে না। সেই দিকে তাকাতেই পারমিতা দেখে একটি মেয়ে, পরনে হালকা নস্যি কালারের হাফ স্কার্টের সাথে নীল ফুল শার্ট ইন করা, ব্রাঞ্চ ইউনিফর্ম। আপনি? সাব ইন্সপেক্টর সর্বরী মুখার্জি। ম্যাডামের ঘরে চলুন, লিখে পাঠিয়েছে। সর্বরী পারমিতাকে সাথে করে নিয়ে দোতলায় সিঁড়ির দিকে এগিয়ে যায়। ব্রাঞ্চ ইনচার্জের ঘরের সামনে এসে দরজা খুলে ভিতরে ঢোকে সর্বরী আর পারমিতা। সামনের চেয়ারে আশুতোষ বসা, দামিনীর ডান পাশে দাঁড়িয়ে দেশাই। দামিনীকে দেখে পারমিতা এক দৃষ্টে তাকিয়ে থাকে, দামিনীও তাই।
এই চাহনিতে কোনো রাগ নয়, পুরোটাই একে অপরের রূপ মাপা চলছে। নমস্কার, আমি পারমিতা রায়চৌধুরী। উত্তরে টেবিলের উপরে থাকা নিজের নেম প্লেটের দিকে ইশারা করে দামিনী, তারপর বলে, বসুন। পারমিতা চেয়ারে বসে নিয়ে জিজ্ঞেস করে, ওকে এখানে নিয়ে আসার কারণ কি জানতে পারি? পারেন। আপনার স্বামী আর তার ছেলের বিরুদ্ধে অভিযোগ এসেছে প্রজ্ঞা সেনগুপ্তের খুনের। প্রজ্ঞা খুন হয়েছে সেটা 1 সপ্তাহ পর আপনারা বুঝলেন? হ্যাঁ, পারমিতা নয়, প্রশ্ন করল আশুতোষ। মোটামুটি সুশ্রী দেহ গড়ন, কণ্ঠস্বর বেশ ভালো। দামিনী হেসে উত্তর দেয়, আমি এরকমই। তা কি করে খুন হলো প্রজ্ঞা? আপাতত আমি কিছু জিজ্ঞেস করবো আশুতোষবাবু। হম্বিতম্বি একটু কম করবেন, কারণ এটা আপনার শুটিং ফ্লোর বা শোবার ঘর নয়। এই দেখুন, ভদ্র ভাষায় কথা বলুন। অভ্যেস নেই আমার এই কাজে অভদ্র লোকেদের সঙ্গেই বেশি ওঠা বসা তো। এই যেমন আপনি, ভদ্রলোকের চেহারা কেমন সত্যি কথা বলতে ভুলেই গেছি। যাই হোক, পারমিতা দেবী, প্রশ্নটা আপনাকেই। 3 বছর আগে যখন আশুতোষবাবুর সঙ্গে আপনার বিয়ের কথা সংবাদ মাধ্যমে পৌঁছয়, তখন প্রজ্ঞা একটা অশ্লীল মন্তব্য করে। উল্টে আপনিও তাকে একটা অশ্লীল জবাব দেন। তাহলে প্রযোজক হয়ে সেই প্রজ্ঞাকেই সিলেক্ট করবার কারণটা কি? পারমিতা একটুও সময় না নিয়ে উত্তরে বলে, এটা গ্ল্যামার বিজনেস, পাবলিকের কাছে প্রজ্ঞার ডিমান্ড হাই, সেই জন্য। আর মন্তব্যের ব্যাপারে বললে সেটা আমাদের দুজনের ব্যক্তিগত ব্যাপার, ফিল্মের সাথে তার কোনো সম্পর্ক নেই। বিদ্যুৎ রায়ের সঙ্গে সম্পর্ক ছিল তো? পারমিতা নামটা শোনা মাত্রই বিরক্তির সাথে কিছু বলতে যাবে, এমন সময় দামিনী ফট করে বলে ওঠে, আমার সামনে কোনো তেজ দেখিয়ে লাভ নেই পারমিতা দেবী, আমরা বরং কাজের কথায় আসি। আপনার আর বিদ্যুৎ রায়ের প্রেমের সম্পর্ক আপনার ফিল্মে নাম্বার আগে থেকেই। সাক্ষী ওর সেক্রেটারি বিনয় সান্যাল। তাকে এই মুহূর্তে এটা বলার জন্য সামনে এনে দাঁড়ও করাতে পারি। সুতরাং খুব বুঝে শুনে উত্তর দেবেন। পারমিতা যেন একটু দমে গেল, তারপর শান্ত স্বরে মাথা নেড়ে হ্যাঁ করে নিয়ে বলল, সেটা পাস্ট আমার। আর প্রেজেন্ট? আশুতোষ। ক্যামেরা বাদেও বাইরে আপনি অনর্গল অ্যাক্টিং করে চলেন, তাই না? মানে? সেটাতে পরে আসবো। আপাতত আশুতোষবাবুকে কয়েকটা প্রশ্ন করি। আশুতোষ রায় কপাল কুঁচকে দামিনীর দিকে তাকিয়ে থাকে। দামিনী বলে, প্রজ্ঞার খুনের আগে ওর মা দময়ন্তী দেবী আপনার ছেলে শুভম রায়ের ব্যাপারে আপনার সাথে কথা বলতে যায়, রাইট? আশুতোষ একটু ভেবে নিয়ে উত্তর দেয়, হ্যাঁ, কিন্তু সামনাসামনি নয়, টেলিফোনে। কি বলেছিলেন? এটাই যে আমার ছেলে নাকি ওর মেয়েকে বিরক্ত করছে। উত্তরে আপনি কি বলেছিলেন? এটাই যে আমার ছেলের অত সময় নেই। কিন্তু আমার কাছে যে খবর আছে, শুভম আর প্রজ্ঞা একে অপরের অনেকটা ঘনিষ্ঠ ছিল। ইন্ডাস্ট্রিতে থাকলে সবার সাথে ঘনিষ্ঠতা রাখতে হয়। আশুতোষ বাবু, আমি কিন্তু দময়ন্তী দেবী নই, এটা আপনি ভুলে যাচ্ছেন। আমি দামিনী। যা খুশি একটা আমাকে বলে দিলেই আমি যে সেটা বিশ্বাস করে নেব, এই ধারণাটা কিন্তু আপনার ভুল হবে। তাই আমরা বরঞ্চ একটু ঠিকঠাক জবাব দেওয়ার চেষ্টা করি। প্রজ্ঞাকে আপনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, তাই তো? কথাটা শোনা মাত্রই দম্পতি ক্ষেপে ওঠে। তীব্র স্বরে পারমিতা বলে, আপনি খুবই বাজে কথা বলতে শুরু করেছেন। বলতে আমি কিছুই আসিনি মিসেস রায়চৌধুরী, শুনতে এসেছি। কথাটা যখন বললাম তখন মাথায় রাখবেন যে প্রমাণ হাতে নিয়েই আমি কথাটা বলছি। প্রজ্ঞা রিফিউজ করলে তারপর আশুতোষবাবু আপনাকে বিয়ে করে, কিন্তু আপনাকে বিয়ে করার টেকনিকটা আবার অন্যরকম, কালো ডাকে। মানেটা সিম্পল, ব্ল্যাকমেল। আশুতোষ মাথা নামায়। পারমিতা আর চোখে স্বামীর দিকে চায়। অন্যদিকে দামিনী আবার বলে ওঠে, ভাবছেন তো ভেতরের খবর কি করে জানলাম? আসলে কি বলুন তো, আমার সোর্স চারিদিকে রয়েছে। যাই হোক, তা প্রজ্ঞা রিফিউজ করবার পর যে টেকনিকটা পারমিতার উপর অ্যাপ্লাই করেছিলেন, সেটা প্রজ্ঞার উপর করলেন না কেন? ঘরের পরিবেশ থমথমে। দেয়াল ঘড়ির সেকেন্ডের কাঁটা টিকটিক শব্দে ঘরের আবহাওয়া তৈরিতে ব্যস্ত। সর্বরিয়া দেশাই চেয়ে আছে রায় দম্পতির দিকে। দামিনীর স্থির দৃষ্টি, কিন্তু ভাবটা তীক্ষ্ণ।
স্তব্ধতা ভেঙে আশুতোষ শান্ত স্বরে বলে, একজন মৃত মানুষকে নিয়ে এইরকম আলোচনার কি খুব প্রয়োজন আছে? উত্তরে দামিনী তাচ্ছিল্য সূচক ইঙ্গিতে বলে ওঠে, উত্তরটা আমি বলি। আশুতোষ আর পারমিতা দামিনীর দিকে কৌতূহলী নজরে তাকায়। দামিনী বলে, উত্তরটা শুভম। শুভমের জন্য আপনি কিছু করতে পারেননি, কারণ ছেলেকে শাসন করতে গেলে বাপের চরিত্রও ঠিক থাকতে হয়। কিন্তু আপনার তো যাই হোক। তা শুভম কোথায়? আমি জানি না। আশুতোষ বাবু, আমি শেষবার প্রশ্ন করছি, শুভম কোথায়? আমি সত্যিই জানি না। প্রজ্ঞা যেদিন মারা যায় সেদিন থেকে শুভম আর বাড়িতে আসেনি। আপনি খোঁজ করেননি? না। কেন? কারণ শুভম খুব অবাধ্য আর একরোখা ছেলে। আশুতোষের সাথে আমার বিয়ে হওয়ায় নানা রকমভাবে আমাকে আর ওকে অপমান করত, হুমকি দিয়ে টাকা নিত আর ওকে দিতেই হতো। হুমকিটা কিসের? কিভাবে আশুতোষ আমাকে বিয়ে করেছে। তাহলে পারমিতা দেবী, হিসেব মতো আশুতোষ বাবুর উপর তো আপনার খুব রাগ থাকা উচিত ছিল, এখন আর নেই। কারণ সময়ের সাথে সব আঘাত শুকিয়ে যায়। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় দামিনী। ছোট্ট করে চোখের ইশারা করতেই সর্বরী ঘর থেকে বেরিয়ে যায়। দামিনী একটা সিগারেট ধরিয়ে নিয়ে ধোঁয়া ছেড়ে বলে, ভালো ডায়লগ। দেখে নাও দেশাইদা, দেখে নাও, একেই বলে ভালোবাসা। তুমি আর কি করলে ডাক্তারের সাথে? তা পারমিতা ম্যাডামের ডায়লগের বিপরীতে তুমি কিছু বলো। এতদিন ডাক্তারকে সাথে করে নিয়ে লুকিয়ে লুকিয়ে ফিল্ম দেখে কি ট্রেনিং নিলে তাহলে? দেশাই শিয়ানা নজরে বলে ওঠে, ওকে ইয়া ডায়লগ ঝাড়ি। আঘাত আর ক্ষতর মধ্যে একটা তফাৎ আছে, বুঝলে? যেটাকে শুকিয়ে যায় সেটা আদতে ক্ষত, আর ততদিন আঘাত নিজের জায়গা করে নিয়ে গুছিয়ে সংসার করতে থাকে মনের ভেতরে। ক্ষত শুকাতে পারে ম্যাডাম পারমিতা, আঘাত নয়। পারমিতা বিরক্তির সাথে অন্যদিকে মুখ ঘোরায়। দামিনী বলে, সাবাস, এই না হলে দেশাইদা। ঠিক আছে, শুভমকে আমি খুঁজে নেব। আশুতোষবাবু আপনার প্রথমা আর দ্বিতীয় স্ত্রীর নামটা বলবেন, আর বর্তমানে তারা কোথায় থাকেন সেটাও বলবেন। আশ্চর্য, প্রজ্ঞার মৃত্যুর সাথে এদের দুজনের কি সম্পর্ক? আশুতোষের রাগ ভরা প্রশ্নে দামিনী একটুকুও দেরি না করে উত্তর দেয়, পারমিতার আগে প্রজ্ঞাকেই তো বিয়ে করার স্বাদ হয়েছিল আপনার, ধরে নিন এটাই সম্পর্ক। আশুতোষ সামান্য চুপ করে নিয়ে উত্তর দেয়, দ্বিতীয় জনের খবর আমি বলতে পারবো না। প্রথম জন এখানেই থাকে, 12/3 মোহাম্মদ রোড, নাম সুশীলা, শুভমের মা। আর দ্বিতীয় পক্ষ? বহু বছর সম্পর্ক নেই, নাম মন্দিরা। তা এই দুইজনের সাথে বিবাহিত জীবন ভেঙে ফেলার কারণগুলো কি? সঠিক কারণ কোনটা আমি বলতে পারবো না, সেটা আশুতোষই বলতে পারবে। আশুতোষের প্রথমা স্ত্রী সুশীলা সর্বরীকে নিজের বাড়ির ড্রয়িং রুমে বসে বলে ওঠে। বয়স 55-এর কোঠায়, ভারী চেহারা কিন্তু সুশ্রী। ড্রয়িং রুমের বড় গ্র্যান্ডফাদার ক্লকটা ঢং শব্দে জানান দিল বিকেল 5:30। গরমটা বেশ বিকট, আকাশ গুমোট হয়ে বসে আছে, তার উপর লোডশেডিং। সামনের টেবিলের উপর চার্জার লাইট চলছে, ফলে ঘরের অন্ধকার বেশ কম। সর্বরী সামান্য ভেবে নিয়ে বলে, আপনার কারণটা তো আপনি বলতে পারবেন নিশ্চয়ই। দেখুন, আশুতোষের চরিত্রতেই দোষ। আমাকে বিয়ে করেছিল ওর বাবার কথায়, ভালোবেসে সংসার কোনোদিনই করেনি, ঝগড়া লেগেই থাকতো। দ্বিতীয়জন? আমি বলতে পারবো না, কারণ সেটা আমার আর আশুতোষের ডিভোর্সের পরই হয়েছিল। আর দ্বিতীয় বিয়ের খবরটা আপনি প্রেসের লোকেদের বলেছিলেন, আর কখন? যখন আশুতোষবাবু পারমিতাকে বিয়ে করছে। তাহলে আপনি কি করে বলছেন যে আপনি দ্বিতীয়জনের খবর জানেন না? সুশীলা দেবী রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলে, আমার কাছে টেলিফোন এসেছিল। মানে? হ্যাঁ, ফোন করেছিল আশুতোষের দ্বিতীয় বউ। ওটাই প্রথম, ওটাই শেষ। ফোন করে আমায় বলে যে আশুতোষ তাকে বিয়ে করেছিল আর আমার সাথে ডিভোর্সের কারণ কি। উত্তরে আমিও জানাই যে সেটা না জেনেই বিয়ে করেছো নাকি।
নিজের স্বামীকে জিজ্ঞাসা করে নাও, উত্তর পেয়ে যাবে। আশা করি উত্তর পেয়েও গেছো এতদিনে, সেই জন্য টেলিফোন করে কনফার্ম হচ্ছ। সর্বরী বেশ অবাক হয়ে বলে, ব্যাপারটা ঠিক ক্লিয়ার হলো না। আপনার সাথে যখন আশুতোষ বাবুর ডিভোর্স হয় তখন শুভমের বয়স কত? 12। কাস্টাডি তো মায়েরই পাওয়ার কথা। আশুতোষের টাকার অঙ্ক বেশি, আমার কম। কোর্ট তাই মনে করে আশুতোষের কাছেই থাকা ভালো। শুভম আসতো? হ্যাঁ, কষ্ট পেত। কেন? যার ওরকম গুণধর বাবা, সে কি আনন্দে থাকবে? পারমিতাও কম নয়, চরিত্র বাঁধিয়ে রাখার মতো। মানে? শুভমকে নিজের প্রেমের ফাঁদে ফেলার অনেক চেষ্টা করেছিল, কিন্তু ফল হয়নি, কারণ ছেলে আমার একজনকেই ভালোবাসত, প্রজ্ঞা। মামা ভাগ্নে শুটিং টাইমে কিছু একটা ঘটেছিল। শুটিং ছিল পুরুলিয়ায়, অঘটন যা ঘটার ওখানেই ঘটেছে। শুভম কোথায় আপনি জানেন? সর্বরীর বাড়িতে অম্বর বেতের সোফার উপরে বসা। তদন্তের খাতিরে সে স্টুডিও পাড়ায় একজনের সাথে দেখা করতে যাবে বাইক নিয়ে। এমন সময় আকাশ ভেঙে বৃষ্টি আসে। বাজ বিদ্যুৎ কেউ কারুর থেকে কম নয়, ভিজে ছিপছিপা। অবশেষে উপায় না পেয়ে সর্বরীর বাড়িতে আশ্রয় নেয়। সর্বরী রান্নাঘরের সামনে দাঁড়িয়ে অম্বরকে এক দৃষ্টে দেখছে। অম্বর ফসফস করে একটা সিগারেট ধরায়। এমনই কোনো এক বৃষ্টিবহুল রাতে অম্বরের সাথে প্রথম তার দেখা হয়েছিল নিজের নরেন্দ্রপুরের বাড়িতে। সেই দিনও বৃষ্টি তার সাথে আলো আধার আজও তাই। শান্ত স্বরে সর্বরী চায়ের কথা জিজ্ঞেস করলে অম্বর মাথা নেড়ে না করে। তারপর একটু রেগেই সর্বরী অম্বরের কাছে এগিয়ে এসে বলে, দিনে এত সিগারেট কেন? কথাটা বলেই অম্বরের ঠোঁটের কাছে নিজের ঠোঁট দুটো আঙুল নিয়ে সিগারেটটা ফেলতে চাইলে অম্বর আঙুলের ইশারায় সর্বরীকে সরিয়ে দেয়। ধোঁয়া ছেড়ে নিয়ে অম্বর বলে, এই মামা ভাগ্নে ফিল্মে হিরো ছিল অমিত বাসু, ডিরেক্টর আশুতোষ, নায়িকা আবার প্রজ্ঞা। অবাক বিষয় না? শুটিং কিন্তু পুরুলিয়াতে, প্রজ্ঞাও পুরুলিয়ার, আবার চম্পাও পুরুলিয়ার। বারবার এই পুরুলিয়া জায়গাটা ঘুরে ফিরে আসছে কেন? কি ব্যাপার? সর্বরী অম্বরের পিছনে এসে দাঁড়িয়ে উত্তর দেয়, হতে পারে চম্পার সঙ্গে প্রজ্ঞার পরিচয় শুটিং করতে গিয়েই। কিন্তু এই সিনেমার শুটিংয়ের আগেই তো চম্পা এখানে বেশ ভালো ব্যবসা ফেঁদে বসেছিল। না, ব্যাপারটা ভালো ঠেকছে না। সর্বরী কথাটায় তেমন পাত্তা না দিয়ে হঠাৎ অম্বরের কাঁধের উপর হাত রেখে বলে, পুরো ভিজে গেছে। ও ঠিক আছে, কিচ্ছু হবে না, ছাড়ো। মুহূর্তের মধ্যে অম্বর কথাটা বলার মাধ্যমে সর্বরীর হাত থেকে নিজেকে সরিয়ে নিয়ে জায়গা ছেড়ে উঠে দাঁড়ায়। এর বিশেষ কারণ অম্বর হুটপাট গায়ে হাত দেওয়া একদমই পছন্দ করে না, অবশ্য ব্যক্তি বিশেষে। একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। যখন স্টিং অপারেশনের জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম তখন আমাকে না দেখে অগ্রাহ্য করে দেওয়ার কারণটা জানতে পারি? অম্বর সর্বরীর দিকে তাকায়, বলে, কারণ আছে নিশ্চয়ই, সেই জন্যই হয়তো রাজি হয়নি। সেটা কি অন্য কাউকে মন দিয়ে বসা? হতেও তো পারে। অম্বর সরকার আমি, নিজের লাইফের ডিসিশন আমি নিজেই নেব, অন্য কেউ না। উফ, কারেন্ট আবার গেল তো গেলই, কখন যে আসবে কে জানে। দামিনীকে ফোন করবো একটা। সর্বরী ফট করে বলে ওঠে, কাল নিশ্চিন্তপুর যাওয়ার টাইমে ম্যাডাম থাকবেন না। অম্বর কথাটা শুনে একটু অবাক হয়। সর্বরী বলে, আমি যত জানি তার নীনাথ স্যারের সঙ্গে তো বেরোনো আছে। তুমি জানলে কি করে? আমি ম্যাডামের ঘরে ঢুকতে গিয়ে শুনলাম। অম্বরের মুখটা বেশ গম্ভীর হয়ে উঠল। টেলিফোন থাকা ডেস্কের সামনে এগিয়ে ধীরে ধীরে ডেস্কের উপর ছোট্ট চাপড় মারতে থাকে। সর্বরী শান্ত নজরে চেয়ে আছে অম্বরের দিকে। সে কিছু বলতে চাইছে, কিন্তু বলে উঠতে পারছে না। বাইরে বৃষ্টির গতি বেড়েই চলেছে। সর্বরী বলে, শার্টটা খুলে রাখলে ভালো হয়।
ঠান্ডা লেগে যেতে পারে। অম্বর কোনো উত্তর করল না, প্রসঙ্গটা ঘুরিয়ে প্রশ্ন করে, আচ্ছা, তপনবাবুর কাছ থেকে অমিত বাসু সম্পর্কে যে ইনফরমেশনগুলো পেয়েছিলাম সেগুলো দামিনীকে জানিয়েছো তো? হ্যাঁ, সবই জানিয়েছি, তবে এসপি স্যার এই কেসটা নিয়ে খুব একটা কিছু বললেন না। বুঝলাম খাপ্পা আছেন। সৌরজার বাড়ির ড্রয়িং প্লেসে বসে দামিনী কথাটা বলে ওঠে। কিছুক্ষণের মধ্যে চায়ের কাপ হাতে নিয়ে এসে সৌরজা দামিনীর সামনে রাখে। দামিনী ছোট্ট একটা চুমুক দিয়ে নিয়ে আবার আগের ভাবনায় ডুবে যায়। সামনে নিনাদের দেওয়া সেই খবরের কাগজগুলো, এক মনে সে সেগুলো দেখে চলেছে। ঘড়ি আর তার সাথে দেয়ালে চড়ে বেড়ানো টিকটিকির শব্দে ঘরের মহল খুবই অদ্ভুত। সৌরজা দামিনীর বাঁ পাশের মোড়াতে বসে নিয়ে প্রশ্ন করে ওঠে, একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না, তুই প্রজ্ঞার বাড়ি থেকে ইতিহাসের বইটা তুলে আনলি কেন? চায়ে চুমুক দিয়ে গম্ভীর স্বরে দামিনী উত্তর দেয়, যে মেয়ের পড়াশোনায় ইন্টারেস্ট নেই সেই মেয়ের ঘরে ইতিহাসের বই, এটাই কি যথেষ্ট কারণ নয় ডাক্তার? হয়তো ইতিহাসের বিষয় পড়তে ভালোবাসে, আর হিরোইনদের বই পড়তেই হয়। মনে কর, এই যে ছবিটা করতে গিয়ে প্রজ্ঞা খুন হলো, সেটা বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাস। এবার রজনী কীরকম সেটা ভালোভাবে জানার জন্য রজনী উপন্যাস পড়তেই হবে। তাহলে তো টেবিলে বঙ্কিম সমগ্র থাকা উচিত ডাক্তার, ইতিহাস নয়। আর রজনী উপন্যাসের মর্মার্থটা জানো তো ডাক্তার? হ্যাঁ, নায়িকা রজনী অন্ধ, আর এই অন্ধের সুযোগ নিয়ে সকলে শুধু তাকে ব্যবহার করেছে। আর বঙ্কিমচন্দ্রের এই একটি মাত্র উপন্যাস ছিল যেটা নিয়ে সমালোচকরা নিন্দা করবার সাহস পেয়েছিল। এটার একটাই কারণ, উপন্যাসে রজনী জন্মান্ধ। শেষে রজনী দৃষ্টি ফিরে পায়। সে সময় বঙ্কিমবাবু উপন্যাস লিখেছিলেন, সেই সময় চিকিৎসা বিজ্ঞান অতটা উন্নত হয়নি। না ডাক্তার না, কারণটা সেটা নয়। আসল কারণ হলো, যতক্ষণ তুমি সমাজের কাছে অন্ধ ততক্ষণ তুমি ভালো, সিম্প্যাথি পাওয়ার যোগ্য। কিন্তু যেই মুহূর্তে তুমি সমাজকে দেখে ফেলবে তখন সবার চোখে তুমি নগ্ন। এটাই রজনীতে হয়েছিল। কিন্তু ইতিহাস বইটা ঘেঁটে কয়েকটা জিনিস পেলাম। বইটা বাংলা বিহারের ইতিহাস। কথাটা বলেই দামিনী সামনের টেবিলের উপরে থাকা ইতিহাসের বইটা হাতে তুলে নিয়ে নির্দিষ্ট একটা পাতা খুলে সৌরজাকে দেখায়। অধ্যায় 18, শিরোনাম কলিঙ্গ ও মগধের যুগলবন্দি। লিখেছেন ঐতিহাসিক ডক্টর এস.টি। দামিনী সৌরজাকে সেটা মন দিয়ে পড়তে বলে। সৌরজা বইটা হাতে তুলে নিয়ে গভীর মনোযোগের সাথে আপন মনে পড়ে চলে। ইতিহাস অতীত হতে পারে, কিন্তু সেই এক এবং অদ্বিতীয় সাক্ষী সময়ের। সে সর্বদা উন্মুখ হয়ে অপেক্ষা করে কখন তার উদ্ঘাটন হবে সর্বসমক্ষে। সম্রাট বা রাজা নির্মিত শিলালিপি অথবা গ্রন্থ সময়ের উদাহরণ হতে পারে, কিন্তু সত্যের প্রতীক কখনোই নয়। সেখানে কেবল শাসনকর্তার গুণাবলী চরিতার্থ হয়। শিরোনামে যে দুটি রাজ্যের উল্লেখ হয়েছে সেগুলো প্রাচীন ভারতের দুটি শক্তিশালী ষোড়শ মহাজনপদ পদের অন্যতম রাষ্ট্রসমূহ। মগধ বরাবরই ইতিহাসে নিজের নাম সর্বাগ্রে স্থাপন করেছিল, সে বৌদ্ধ পিরিয়ড হোক কি গুপ্ত পিরিয়ড। এমনকি মহাভারতেও এর উল্লেখ আছে জরাসন্ধের রাজ্য হিসেবে, কারণ হস্তিনাপুরের পর সেই পিরিয়ডে পরবর্তী শক্তিশালী রাষ্ট্র ছিল মগধ। এর আরও একটি প্রমাণ পাওয়া যায় দ্রোণাচার্য একলব্যর কাহিনীতে। বৃদ্ধাঙ্গুল গুরুদক্ষিণা হিসেবে একলব্য দান করার পর দ্রোণ জানায়, তুমি এইবার মগধের সেনায় যুক্ত হতে পারো, তার আদেশ আমি দিলাম। অন্যদিকে কলিঙ্গ আপন ধ্বজা উড়িয়ে শাসনে ব্যস্ত। বর্তমানের কলিঙ্গ সেই সময়ে গঠিত হয়েছিল উড়িষ্যা, পুরুলিয়া, বাঁকুড়া এবং মেদিনীপুর নিয়ে। অতএব এর থেকেই ধারণা করা হয় মৌর্য শাসনকালে মগধের পর বৃহৎ এবং
শক্তিশালী রাষ্ট্র ছিল কলিঙ্গ, যার রাজধানী ছিল তিশালি। এই তিশালির বর্তমান নাম ঝালিদা। খ্রিস্টপূর্ব 273 থেকে সম্রাট অশোকের শাসনকাল ধরা হয়। ইতিহাস সাক্ষী অশোক সিংহাসনে বসে 8ম বছরে খ্রিস্টপূর্ব 265 সালে কলিঙ্গ আক্রমণ করে সুসমৃদ্ধ কলিঙ্গকে শ্মশানে পরিণত করে, যেখানে 1 লক্ষ পুরুষ, 3 লক্ষ স্ত্রী এবং 65,000 শিশুকে অশোক হত্যার আদেশ দিয়েছিল। কলিঙ্গ যুদ্ধ সমাপ্ত হয়েছে। অশোক বুঝতে পারে ইতিহাসে তার নাম কলঙ্ক রচিত হবে। এর থেকে বাঁচবার উপায় একটি, লোক সম্মুখে শান্তির বস্ত্র আচ্ছাদিত করা। সেই সূত্রে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে উদাহরণ স্থাপন করে। কিন্তু আক্ষরিক অর্থে অশোক কোনোদিনই ধর্মাশোকে পরিণত হয়নি। জীবনের শেষ দিন পর্যন্ত সে চণ্ডাশোকী ছিল। কলিঙ্গ যুদ্ধের আগে অশোকের 2টি স্ত্রী বর্তমান ছিল, অমিত্রা এবং দেবী। বৌদ্ধ ধর্মের নীতি অনুসারে কামের সংযোগ একান্ত প্রয়োজন, যেটা অশোক কোনোদিনই পালন করেনি। বৌদ্ধ ধর্ম গ্রহণের পর আরও 3 জনকে অশোক বিয়ে করে, করুবকী, পদ্মাবতী এবং তিস্যরক্ষা। এছাড়া অশোকের ছিল অনাধিক উপপত্নী অর্থাৎ রক্ষিতা। শাসনকালে অশোক মাছ শিকার এবং মাছ ভক্ষণ বন্ধ করেছিল ঠিকই, কিন্তু আজীবন নিজে ময়ূরের মাংস ভক্ষণ করেছে। সেটা কখনোই বৌদ্ধ নীতি নয়। এই মগধ পিরিয়ডের বংশ নিয়ে পর্যবেক্ষণ করতে গিয়ে খুঁজে পেলাম মৌর্য বংশের কালোধ্যায়, যা ইতিহাসে স্থান পায়নি, অথবা আমি ধরে নিতে পারি স্থান দেওয়া হয়নি। অশোক মধ্যবয়স অতিক্রম করেছে। কলিঙ্গ জয় করার পর পুনরায় কলিঙ্গকে স্বরাষ্ট্র রাজ্য হিসেবে ঘোষিতও করেছে। সহসা অশোকের স্বাস্থ্যে অবনতি ঘটে। চিকিৎসক ব্রহ্মগুপ্ত অশোককে পরামর্শ দেয় যে কিছুদিনের জন্য তিনি যেন রাজধানী থেকে বাইরে ভ্রমণে যায়। এখানে জানানো প্রয়োজন, রাজধানী বলতে পাটলিপুত্র নয়, রাজধানী উজ্জয়িনী। অশোকই প্রথম সম্রাট যে একক রাষ্ট্রে 2টো রাজধানী তৈরি করেছিল। এর বিশেষ কারণ, অশোক বাল্য বয়স থেকে যৌবন বেশিরভাগ সময়টাই উজ্জয়িনীতে কাটিয়েছে। আরোগ্যের জন্য অশোক উপপত্নীদের নিয়ে পূর্ব কলিঙ্গ রাজ্যের মানভূম অঞ্চলে যায়। সেখানকার নদী ও পাহাড় বেষ্টিত প্রকৃতি অতি মনোরম। এই মানভূম অঞ্চল ছিল অশোক গাছের সমাহারে পরিবেষ্টিত। চক্রবর্তী সম্রাট অশোকের ত্বক ছিল অতি শুষ্ক এবং রুক্ষ, ফলে সুন্দরী উপপত্নীরা অশোককে পছন্দ করত না। রাত্রিকালে অশোক নিদ্রা নিলে উপপত্নীরা অশোক গাছের ছালে ছুরির আঘাত করে তাদের রাগ নির্মূল করত। একদিন অশোক এই বিষয়ে অবগত হওয়া মাত্রই এই সব উপপত্নীদের জ্বলন্ত কয়লার মধ্যে ফেলে পুড়িয়ে হত্যা করে। এরপরই অশোকের স্বাস্থ্য আরও অবনতিপ্রাপ্ত হয়। মানভূম অঞ্চলে ছিল এক আয়ুর্বেদিক কবিরাজ, নাম সুদাস। মগধ সৈন্যরা এই সুদাসকে অশোকের কাছে নিয়ে আসলে কবিরাজ সম্রাটকে পরীক্ষা করে। তিনি জানান, শূকরের চর্বি থেকে তেল প্রস্তুত করে প্রতিদিন সম্রাটকে সেবন করালে তবেই তিনি সুস্থ হবেন। কিন্তু সম্রাট অশোক কিছুতেই শূকরের চর্বির তেল জিভে স্পর্শ করবে না। রাধাগুপ্ত সেই মুহূর্তে ছিলেন অশোকের প্রধানমন্ত্রী। ওনার সাথে কবিরাজ সুদাস একটা ফন্দি নির্ণয় করে। সম্রাটের প্রতিদিনের একটি অভ্যেস ছিল, মধ্যাহ্ন ভোজনের পর তিনি বৌদ্ধ পুঁথি পাঠ করতেন। সুদাস ওই পুঁথির ভূর্জপত্রে ট্রেলের প্রলেপ দিয়ে রাখত। ভূর্জপত্র উল্টানোর সময় অশোক তার আঙুল জিভে স্পর্শ করত, ফলে ঔষধ দেহে প্রবেশ করতে থাকে। মুহূর্তের মধ্যে সম্রাট সুস্থ হয় এবং এই ঘটনা জানতে পারেন। সুদাস ভাবে এইবার তার প্রাণ আশঙ্কা রয়েছে, সম্রাট মৃত্যুদণ্ডই দেবে। কিন্তু ঘটল অন্য কিছু। সুদাসকে তিনি এই চতুর বুদ্ধির জন্য দ্বিতীয় চাণক্য নামে অভিহিত করে এবং একটি লকেট উপহার স্বরূপে সুদাসকে দান করে। লকেটটি চক্রের মতো গোলাকার এবং তার মধ্যে বেশ কয়েকটি তীক্ষ্ণ দন্ত, অনেকটা
বর্তমান ভারতের পতাকার অশোক চক্রের মতো। এই চক্র লকেটটি উজ্জয়িনী জয় করার পর সম্রাট বিন্দুসার অশোককে দিয়েছিলেন। লকেটটির পিছনে পালি ভাষায় খোদাই করা দেবানাম প্রিয়নম, যা ইতিহাসে অশোকের উপাধি নামে খ্যাত। এই মানভূম অঞ্চল বর্তমানে পুরুলিয়ার ঝালিদা। কবিরাজ সুদাসের উত্তরসূরির বাড়িতে আজও এই লকেট সযত্নে গচ্ছিত আছে। পুরোটা পড়ে নিয়ে সৌরজা ভয়ার্থ নজরে দামিনীর দিকে চায়। দামিনীর ঠোঁটের কোণে সিগারেট জ্বলছে, চোখ শিকারী সিংহীর মতো জলজল করছে। সৌরজা বলে, এ তো কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে সাপ বেরিয়ে এলো। একদম ঠিক। আর আমার মনে হচ্ছে ওই মুচি অম্বরকে বলেছিল না যে প্রজ্ঞা আর শুভমের কাছে কিছু একটা আছে যেটা লুকিয়ে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, তার মানে সম্রাট অশোকের লকেট। ইঙ্গিত সেই দিকেই পাচ্ছি। না, পুরুলিয়া যাত্রা করতেই হবে। হঠাৎ কলিং বেল বেজে উঠতেই সৌরজা বলে ওঠে, নিনাদ আর অমৃশ এলো বোধহয়। কথাটা বলে নিয়ে সদর দরজার কাছে এগিয়ে দরজা খুলতেই সৌরজা বেশ অবাক হয়। সোফায় বসা ব্রাঞ্চ ইনচার্জও কম অবাক হয়নি। সামনে দাঁড়িয়ে সাব ইন্সপেক্টর সর্বরী। কি ব্যাপার সর্বরী, কিছু হয়েছে? দামিনী কৌতূহলের সাথে জিজ্ঞেস করলে সর্বরী জানায়, আশুতোষ ভেগেছে। কখন? সলিলকে যে লক্ষ্য রাখতে বলেছিলাম। বিকেলে গাড়ি নিয়ে বেরিয়েছিল, আর বাইকে করে সলিল পিছনে। চলতে চলতে হঠাৎ সীমান্ত পল্লীর যে জঙ্গলটা আছে ওইখানে গাড়ি দাঁড় করিয়ে জঙ্গলের ভিতর ঢুকে পড়ে। আমার মনে হয় সলিল যে ওকে ফলো করছিল সেটাও আন্দাজ করতে পেরেছিল। সলিলও বাইকটাকে ঝোপের মধ্যে রেখে জঙ্গলের ভিতর ঢুকে পড়ে। প্রায় মিনিট 10 জঙ্গলের ভিতর খোঁজার পর পরক্ষণে শুনতে পারে গাড়ির শব্দ। জঙ্গলের বাইরে বেরোতেই লক্ষ্য করে যে হাই স্পিডে আশুতোষ গাড়ি নিয়ে হাওয়া। বাড়িতে টেলিফোন করেছিলাম, বিজয় বলল আপনি এখানে। দামিনীর মুখ গম্ভীর। সর্বরী দামিনীর ডান পাশের মোড়াতে এসে বসতেই সৌরজা ইতিহাসের বইটা হাতে তুলে নিয়ে পড়তে বলে। মুহূর্তের মধ্যে বিদ্যুৎ নিয়ে একটা কান ঝাঁঝরা করা বাজ পড়তেই ঘর অন্ধকার। আবার ঝেঁপে নেমে আসে বৃষ্টি। ঘরের পরিবেশ বড়ই অদ্ভুত আজ। ঘরের সামনে টি টেবিলের উপরে রাখা চার্জার লাইটটা, যেটা ঘরের পুরো আধার মেটাতে এতটাও সক্ষম হয়নি। আলোয় ঘরে বসে থাকা 3 কন্যার মুখ উজ্জ্বল। সর্বরী এক মনে প্রবন্ধ পড়ে চলেছে। সৌরজা ডান দিকের মোড়াতে বসে চুল আঁচড়াতে ব্যস্ত, আর দামিনী নিজের বাঁ হাতটা ঠোঁটের কাছে রেখে চিন্তায় ডুবে আছে, নজর খবরের কাগজের দিকে। এ তো মনে হচ্ছে চুরির কোনো ব্যাপার। প্রবন্ধ পড়ে নিয়ে সর্বরী বলে ওঠে, এই মামা ভাগ্নের শুটিং এই অঞ্চলেই হয়েছিল। তাহলে প্রজ্ঞা আর শুভম এই লকেট চুরি করে নিজের কাছেই রেখেছিল। তাহলে তো স্ক্যান্ডেল নিউজ হয়ে পাবলিকের সামনে আসতো, এমন খবর নিউজ চ্যানেলেও দেখাতো। কিরে, তুই চুপ করে গেলি কেন? দামিনী উত্তর না দিয়ে সিগারেট ধরায়, ধোঁয়া ছেড়ে নিয়ে বলে, আচ্ছা ডাক্তার, এই ডেট মেনশন করে খুন করা কি বলছে সাইকোলজি? খুনি কিরকম? হিসাব জানে, পড়াশোনায় মারাত্মক, আর ডেট দেওয়ার কারণ চ্যালেঞ্জ। কাকে? পুলিশকে? সবাইকে। আমি খুন করছি, তারিখও দিচ্ছি, কিন্তু তোমরা ধরতেও পারলে না। নিনাদ বেশ বুদ্ধি করে একটা জিনিস নোটিস করেছে বলেই কিন্তু অজয়, চম্পা আর বিদ্যুতের নামটা আমাদের কাছে ক্লিয়ার হয় প্রজ্ঞার ব্যাপারে। কিন্তু প্রথম মার্চ মাসে খুন, তারপর মে মাসে, তারপর জুন মাসে 2টো। এই হিসাব মিলছে না। সিরিয়াল কিলারের প্যাটার্ন ফলো হলো না কেন? উত্তরে সর্বরী বলে, হতে পারে প্রতি মাসে খুন করলে পুলিশের নজরে চলে আসতো সেই জন্য। কিন্তু তাহলে জুন মাসে 2টো কেন? হিসাব ধরলে মার্চের পর মে, তারপর জুলাই, খুন হলো জুনে। যোগ মিলছে না। কথাটা শোনা মাত্রই দামিনী চমকে ওঠে।
মুহূর্তের মধ্যে খবরের কাগজগুলোকে সাজিয়ে তারিখগুলো দেখে নিয়ে কয়েকবার আঙুলে কর গুনে নিল। ঠোঁটের কোণে সেই বিজয়ী হাসি। কি হলো ম্যাডাম, উত্তর পেলেন? সর্বরীর প্রশ্নে দামিনী বলে ওঠে, খুন নয়, এ অঙ্কের হিসেব। এত প্ল্যান করে খুনের কুটি সাজানো মানে? ডাক্তার, তোমার রিটার্ন প্যাডটা নিয়ে এসো তো। দামিনী বলা মাত্রই সৌরজা লেখার প্যাডটা নিয়ে এসে টেবিলে রাখে। দামিনীর পার্সের ভিতর থেকে কালো কালির কলম বের করে নিয়ে প্রশ্ন করে, প্রথম খুনের তারিখ? 31 মার্চ, অজয়নাথ। দামিনী লেখে 31/3/1995। 31/3/1995 লিখে নিয়ে বলে, ভেঙে যোগ শুরু করছি। দামিনী লিখতে শুরু করে, 3 + 1 + 3 + 1 + 9 + 9 + 5 = 31। দেখো ডাক্তার, সর্বরী দেখো কত বেরিয়েছে। 31। দ্বিতীয় খুন কবে হলো ডাক্তার? 31 মে, চম্পা বড়াল। কারণ একটাই, এপ্রিল মাস 30-এর শেষ, তাই খুনিকে 31 তারিখ নিতে হলে পরের মাস অর্থাৎ মে মাসেই যেতে হবে। খুনি সেটাই করল। কথাটা বলে দামিনী বলতে বলতে লেখে, 31/5/1995। তাহলে 3 + 1 + 5 + 1 + 9 + 9 + 5 = 33। কিন্তু কোনো মাসেই 33 নেই, তাই 3 + 3 6। খুন হলো 6 জুন, বিদ্যুৎ রায়। তারপর 6/6/1995, অর্থাৎ 6 + 6 + 1 + 9 + 9 + 5 = 36। একে ভাঙলে 3 + 6 = 9, অর্থাৎ 9th জুন। দামিনী হিসেবটা বের করতেই সর্বরী বেশ অবাক হয়ে বলে, কিন্তু ম্যাম, প্রজ্ঞা তো 9 তারিখে খুন হয়নি। প্রজ্ঞা খুন হয় 12ই জুন। মুহূর্তের মধ্যে দামিনী হিসেব করে, 9 + 16 + 1 + 9 + 9 + 5 = 39, অর্থাৎ 3 + 9, অর্থাৎ 12ই জুন। সৌরজার মুখ গম্ভীর হয়ে ওঠে, বলে, এ কেমন হলো? তাহলে কি খুনি 9 তারিখ কাউকে খুন করেনি, নাকি 9-এর বদলে হিসেব করে 12তে গেল? না ডাক্তার, 9 আর 12 3 দিনের তফাৎ। এর মধ্যেও খুনি কিছু একটা করেছে। সর্বরী সামান্য চিন্তা করে নিয়ে বেশ গম্ভীর স্বরে বলে, এমন হতে পারে না যে খুন হয়েছে অথচ নিউজ পেপারের রিপোর্ট আসেনি। কিন্তু সর্বরী প্রশ্ন থেকেই যাচ্ছে, কে খুন হয়েছে? ম্যাম, 12কে ভেঙে দেখুন তো কত হয়। সেটাই ভাবছিলাম। আমার মন বলছে খুনির কাজ এখনো শেষ হয়নি। দামিনী কথাটা বলেই আবার প্যাডে লেখে, 1 + 2 + 6 + 1 + 9 + 9 + 5 = 33। That is 3 + 3 = 6। হিসেব বের করতেই সৌরজা বলে, লাস্ট খুন 12ই জুন, 6 তারিখ পেরিয়ে গেছে। তাহলে খুনি খুন করবে 6ই জুলাই। মরেছে আজ 28শে জুন, মানে 1 সপ্তাহের মতো হাতে। দামিনী সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে নেয়। তারপর ধীর পদে পায়চারি করতে থাকে আলো আঁধারি ঘরে। সর্বরী আর সৌরজাও চিন্তায় ডুবে আছে। দামিনী বলে চলে, খুনি মুখের সামনে প্রশ্ন ছুঁড়ে দিয়ে গেছে। 1, আমিকে ধরে দেখাও। 2, কাকে খুন করব খুঁজে বের করো। আর 3, 6 জুন কাকে খুন করলাম। যতজন খুন হয়েছে সর্বরী, তারা প্রত্যেকেই কিন্তু প্রজ্ঞার সঙ্গে রিলেটেড। বুঝলে, নতুন করে জেরা শুরু করতে হবে আবার প্রজ্ঞার লাইফ নিয়ে। আমার মন বলছে প্রজ্ঞার আশেপাশের লোকজনই খুন হয়েছে এবং খুন হবেও। এবার প্রজ্ঞার আশেপাশের লোকজন কেন বললাম? কারণ প্রত্যেকের সঙ্গেই কিন্তু মৌলিক লিঙ্ক পাওয়া যাচ্ছে প্রজ্ঞার। একমাত্র চম্পা বড়ালের সঙ্গেই মৌলিক লিঙ্ক পায়নি, কেবল যৌগিক লিঙ্ক পেয়েছি। চম্পাও পুরুলিয়ার, প্রজ্ঞাও পুরুলিয়ার। তাহলে পরবর্তী খুনের নামের লিস্টে 3 জনকে রাখছি। 1, শুভম রায়, যে নিখোঁজ।
2 আশুতোষ রায় যে পলাতক, এবং 3 পারমিতা রায়চৌধুরী যে চোখের সামনে। তবে খুনি বাবাজি এই 3 জনকেই সাজেস্ট করছে কিনা সেটা এই মুহূর্তে একমাত্র সেই বলতে পারবে। তবে এখানে আরও একটা প্রশ্ন থেকে যাচ্ছে, আশুতোষ ভাগলো কেন? জীবিত চাই, আমার বেটা সব জানত। আরও একটা ব্যাপার, এই 3 জন বাদে মামা ভাগ্নের শুটিংয়ের হিরো অমিত বাসুও কিন্তু জড়িত। তাহলে ভিকটিম লিস্টে তার নামটা মুখ্য চরিত্র হিসেবে জুড়ব নাকি সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে রাখবো? রাখার থাকলে তো অনেক দিন আগেই হ্যাঁ বলতে পারতো, ঝুলিয়ে রাখতো না প্রজ্ঞা। বসুমিত্র লেনের লেকের ধারে ছড়ি হাতে দময়ন্তী দেবী রত্নাকে বলে ওঠেন, প্রতিদিন 1 ঘন্টা প্রাতঃভ্রমণ দময়ন্তী দেবীর অভ্যেস বরাবর। রোজকার মতো প্রভাত সঙ্গী রত্না। ঘড়িতে সময় বলছে ভোর 5:30। রোদ জাগিয়ে ওঠেনি, কিন্তু গরমটা বেশ লাগছে। ডান হাতে ধরে সাদা রঙের সুতির রুমাল দিয়ে দময়ন্তী দেবী কপালের বিন্দু বিন্দু ঘামটা মুছে নেন। লেকের ধারে বসবেন? হ্যাঁ রত্না, সকালের হাওয়াটা মন্দ লাগছে না। লেকের ধারে একটা কাঠের সিট। রত্না আর দময়ন্তী দেবী সেটাতে বসে নিয়ে বেশ জোরেই নিঃশ্বাস প্রশ্বাস ছাড়ে। হাতে গোটা 2-3 লোক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ ওই পথেই স্যান্ডো গেঞ্জি আর জগিং হাফ প্যান্ট পরে জগিং করতে করতে লেকের ধারে এগিয়ে আসে 2 জন ছেলে। তারপর লেকের ধারে দাঁড়িয়ে গোটা কয়েক ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে থাকে। কিছু দূরেই বসেছিলেন দময়ন্তী দেবী আর রত্না। রত্না এক দৃষ্টে ছেলে দুটোর দিকে তাকিয়েছিল, কিন্তু ছেলে দুটো তাদেরকে লক্ষ্য না করেই বলে চলে। একটি ছেলে বলে, না, একটা সিগারেট ধরিয়ে দিই। অপর ছেলেটি বলে, ভোরে জগিং করে সিগারেট খাওয়া? হ্যাঁ, কোনো লাভ নেই জগিংয়ে। এই মেলা জ্ঞান দিবি না তো, তোর এত জ্ঞান তুই রাখিস কোথায় বলতো? বোঝো, ভালো কথা বললাম, খারাপ হয়ে গেল। তো এতই যখন জ্ঞানের ভান্ডার, ডক্টর এইচডির প্রবন্ধটা পড়েছিস? কোনটা? ও, ওই সম্রাট অশোকের লকেট? হ্যাঁ, কিন্তু ওটা তো চুরি গেছে। বলিস কি? কি করে? কই, খবরে তো বেরোয়নি। আরে আমার গার্লফ্রেন্ড বলতো। ওই লকেটটা নিয়ে রিসার্চ করছিল না, ও তো ওই লকেটটা দেখতে গিয়েছিল কবিরাজ সুদাসদের পরিবারের কাছে। তখন জানতে পারল এটা পুরো সিক্রেট নিউজ। আমার মনে হয় এটা ব্রাঞ্চকে তদন্ত করতে দেবে, যদিও এটা আমার জিএফ না থাকলে সম্ভব হতো না। কথাটা শোনা মাত্রই প্রথম ছেলেটি বেশ রেগে উঠে বলে, ঠিক আছে ঠিক আছে, অত জিএফ করতে হবে না, বুঝেছ? মুহূর্তের মধ্যে 2 বন্ধুর মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হতেই দময়ন্তী দেবী বিরক্তিভাবে বলে ওঠেন, একটু নিরিবিলিতে বসতেও পারছি না। রত্না, চলো, ছেলেগুলো খুবই হাঙ্গামা করছে। এই এক দোষ এই জেনারেশনের, ধৈর্য বড় কম। কথাগুলো বলতে বলতেই রত্না আর দময়ন্তী দেবী স্থান ছেড়ে চলে যায়। তারা চলে যেতেই 2 জন ঝগড়া থামায়। তারপর প্রথম ছেলেটি বেশ কড়া স্বরে দ্বিতীয় জনের উদ্দেশ্যে বলে ওঠে, নিনাদ, স্ক্রিপ্টে কিন্তু গার্লফ্রেন্ড ছিল না। নিনাদও তাচ্ছিল্য ভরা হাসি হেসে নিয়ে ছোট্ট করে অম্বরকে চোখ মেরে বলে ওঠে, সো হোয়াট, যেটা আমার সেটাকে আমার বলতে ক্ষতি কি? আমার দেখা যাক কার হয়। চল দামিনীকে গিয়ে এই রিপোর্টটা দিই। এই জগিং হাফ প্যান্ট পরে আমি যাব না ওর সামনে। ভালোই তো, আমি যাব আর গিয়ে। মুহূর্তের মধ্যেই কথাটা বলেই নিনাদ দৌড় দেয়, আর নিনাদকে ধরার জন্য পেছনে দৌড়ায় অম্বরও। 2 বন্ধুর মধ্যে এহেন অন্তর্দ্বন্দ্ব নতুন নয়, তবে সত্যিই ভাগ্যদেবী কার উপর দয়া বর্ষিত করবে অথবা আদেও করবে কিনা তা নির্ণয় ভবিষ্যতেই করবে। সে বিষয় অন্য কোনো গল্পে আলোচনা করব। মূল বিষয় হলো দামিনীর মাথায় এই মুহূর্তে কি প্যাঁচ চলছে তা বোঝা ভীষণ কঠিন। প্রজ্ঞার ঘর থেকে ওই ইতিহাসের বইটি হাতানোর পর থেকেই দামিনীর নজরে দময়ন্তী দেবীর পরিচারিকা রত্না এসেছে।
ওই লকেটের ব্যাপারে আদেও রত্না অথবা দময়ন্তী জানে কি না সেটা পরীক্ষা নেবার জন্যেই আজ প্রভাতে দুই বন্ধুর আগমন। অম্বর আর নিনাদ এর কারণ জানতে চেয়েছিল। উত্তরে দামিনী জানায় এই কেসে এখনো পর্যন্ত অম্বর আর নিনাদকে দময়ন্তী দেবী এবং রত্না দেখেনি। সর্বরীকে রত্না না দেখলেও দময়ন্তী দেবীর ড্রাইভার রথিন অবশ্যই দেখেছে, তাই দায়িত্ব দেওয়া হয়েছিল এদেরকে। সত্যি বলতে মা শব্দটি ভীষণ ভারী শব্দ। প্রথম দিন থেকে আজ পর্যন্ত দময়ন্তী দেবীর মধ্যে একটা হতাশা কাজ করে এসেছে। মায়া লাগে, দেশের জন্য কাজ করতে গিয়ে চোখ হারায়। যাকে বিয়ে করল সে ব্যক্তি ত্রিশঙ্কু। সম্বল বলতে ছিল একটি মেয়ে, আজ সেও মৃত্যু করে। জীবন শুধু নিয়েছে, দেয়নি কিছুই। দময়ন্তী নামটাই বোধহয় কষ্টের, সে ক্রেতা যুগের হোক বাই কলি যুগের। সেই সময়ও রাজকন্যা ও রাজমহিষী হয়েও দময়ন্তীকে বৈশ্য গৃহে দাসী বৃত্তি করতে হয়েছিল। রাজা নল তাকে এক বস্ত্রে ত্যাগ করেছিল। আজ সমাজ গৃহে এই দময়ন্তীর দাসী বৃত্ত করছে। স্বামী তাকে ত্যাগ করে নিরুদ্দেশ। নিনাদ আর অম্বর দামিনীর কাছে গিয়ে ভোরের বৃত্তান্ত জানালে দামিনী বিন্দু মাত্র অবাক হল না। সে যেন জানত এই জিনিসটাই হবে। তবে দামিনীর চোখের চাহনি বেশ অন্যরকম। লব্ধ সিংহী শিকার অন্বেষণে চোখ আর চিন্তা একই লক্ষ্যে স্থির থাকে, তেমন ভাব দামিনীর। সহচরেরা প্রশ্ন করলে তেমন কোনো উত্তর পায় না, সে নিনাদ অম্বরই হোক কি সৌরজা। আসলে দামিনীর মাথায় ঘুরছে তখন দুটো নাম, এক আশুতোষ রায়, দুই শুভম রায়। আশুতোষ রায়ের এইরকম ভাবে ফাঁকি দিয়ে পালানোর কারণ কি শুভমকে সতর্ক করতে যাওয়া? তার মানে সে জানে তার ছেলে কোথায় এতকাল আত্মগোপন করে রয়েছে। বলা প্রয়োজন, খুনির এই তারিখ নির্ভর করে খুন করার প্রক্রিয়া বেশ অভিনবত্ব। এই প্রসঙ্গে সর্বরী বেশ দামি একটা কথা দামিনীকে জানায়। কথাটা শুনে দামিনীও সায় দেয়। সর্বরী বলেছিল, খুনির যদি কেবল খুন করাটা উদ্দেশ্য থাকতো তাহলে নিজের ছক নিজেই বেঁধে খুনটা করত, তারই অপরজনের হাতে ছাড়ত না। প্রথমে অজয়নাথের পকেটে মিটিংয়ের সময়, দ্বিতীয় চম্পা বড়ালের দেনা পাওনার খাতায় শেষ জনের সুদ বিষয়ে লেখা এবং বিদ্যুৎ রায় সেক্রেটারির কাছে সময় নেওয়া। অতএব খুনির উদ্দেশ্য পুলিশ এবং তার কাছে দুজনের মধ্যেই যেন হিসেবটা ঠিক থাকে, যেটাকে এক কথায় বলতে পারি চ্যালেঞ্জ। এতবু খুনিকে ধরতে হলে হাতে নাতে ধরতে হবে। বেলা 12টা নাগাদ দামিনী ব্রাঞ্চে এসে দময়ন্তী দেবী টেলিফোন করে। প্রজ্ঞার জন্মপত্রী এখানকার বাড়ির কাগজপত্র আনতে বলে। অন্যদিকে দামিনীর কথা মতো সর্বরী আশুতোষ বাবুর স্ত্রী সুশীলাকে ব্রাঞ্চে আসতে বলে জিজ্ঞাসাবাদের জন্যে। প্রথমে বেশ আপত্তি করেন তিনি। ওনার বক্তব্য যা বলার সবই তিনি বলেছেন, নতুন করে বলবার আর তার কিছুই ছিল না। কিন্তু সর্বরী জানায় নতুন কিছু বলার জন্যই ব্রাঞ্চে তাকে ডেকে পাঠানো হয়েছে। বিকেল 5:30টায় সুশীলা দেবী ব্রাঞ্চে এলে সর্বরী ওনাকে ব্রাঞ্চ ইনচার্জের ঘরে নিয়ে যায়। দামিনী টেলিফোনে টিকিট সংক্রান্ত বিষয়ে ব্যস্ত ছিল। চোখের ইশারা করতেই সর্বরী সুশীলা দেবীকে দামিনীর সামনের চেয়ারে বসতে বলেন। কথা শেষ করে নিয়ে টেলিফোন রিসিভার নামিয়ে দামিনী জিজ্ঞেস করে ওঠে, আপনার প্রাক্তন স্বামী আমাদের হাত থেকে বাঁচার জন্য ভেগেছে, সেটা জানেন? কথাটা শুনে সুশীলা দেবী অতি সামান্য অবাক হন। বলল, সারা জীবন দায়িত্ব থেকে যে মানুষটা পালিয়েছে সে যে পালাবে এ আর নতুন কি? বুঝলাম, কিন্তু আপাতত দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করার জন্য আমি আপনাকে ডেকে পাঠাইনি। বলুন, কি জানতে চান? আপনি আশুতোষ বাবুর সাথে অনেক বছর ঘর করেছেন, পালিয়ে কোথায় যেতে পারে বলতে পারবেন? সঠিক বলতে পারবো না, কারণ
ও বহুজনের সাথে মেলামেশা করে। এবার তাদের মধ্যে অন্য কোথাও বাড়ি? আমি যতদিন ওই বাড়িতে ছিলাম পুরুলিয়ায় ওর একটা কটেজ ছিল, একজনের কাছ থেকে কিনেছিল, ছুটি পেলেই ওখানে যেত। তবে শুভমের মুখে আমি শুনেছি বহু বছর আগে আশুতোষ ওটা বেচে দিয়েছে। কার কাছে বেচেছে সেটা বলতে পারবো না। ঠিকানা বলতে পারেন? না, কারণ আমি কোনোদিন যাইনি ওই কটেজে। আশুতোষ একাই যেত, শুভম গিয়েছিল। পারমিতার সাথে দেখা করুন, ও হয়তো বলতে পারবে। কারণ আশুতোষের কাছে একটা পকেট ডায়েরি থাকে, ওখানে টেলিফোন নম্বর, জরুরি ঠিকানা সব লেখা। এবার আপনারা বলছেন আশুতোষ ফেরার, যদি না সেই ডায়েরি নিজের সাথে নিয়ে যায়। তবু কোনো সময় কিছু শুনেছেন পুরুলিয়ার ওই কটেজের ব্যাপারে? কিছুক্ষণ চিন্তা করে নিয়ে সুশীলা দেবী উত্তর দেয়, কটেজের নাম প্রিয়দর্শী। আমি আশুতোষকে একবার টেলিফোনে পুরুলিয়ার কারোর সাথে কথা বলতে শুনেছিলাম, আর জিজ্ঞাসা করি যে কটেজের কি নাম। তখন আশুতোষ বলেছিল। শুভমের সাথে কি সত্যিই আশুতোষবাবুর সম্পর্ক ভালো ছিল না? খুব একটা নয়। খুন করতে পারে শুভমকে? কি বলছেনটা কি? সুশীলা দেবী বেশ রেগেই কথা বলে। দামিনী যথারীতি শান্ত স্বরে সামান্য হেসে নিয়ে উত্তর দেয়, খুনের ডিকশনারিতে বাবা ছেলেকে খুন করেছে এ কিন্তু নতুন নয় সুশীলা দেবী। আমি বলতে পারবো না, কিন্তু এই প্রশ্নটা করার কারণ কি? আছে। আপনি বলেছিলেন আশুতোষবাবুর দ্বিতীয় স্ত্রী আপনাকে ফোন করেছিল। হ্যাঁ। আপনাদের ডিভোর্সের কতদিন পর? যতদূর মনে পড়ছে শুভমের বয়স তখন 15, তাহলে 6 বছর। তারপর আর কোনোদিন ফোন করেননি? না। প্রজ্ঞাকে নিয়ে শুভম আপনার কাছে গিয়েছিল? না, ছবিতেই তো দেখি, তাই আর নিয়ে আসেনি। আর প্রজ্ঞার মা? মানেটা হলো শুভম আপনার আর আশুতোষবাবুর ছেলে। এবার প্রজ্ঞার বিষয়ে কথা বলতে ওর মা দময়ন্তী দেবী আপনার এক্স হাজব্যান্ডকে ফোন করেন, আপনাকে করেননি? কই না তো। আর সত্যি বলতে প্রজ্ঞার মা যে এখানে, এটা প্রজ্ঞা মারা যাওয়ার পর আমি নিউজে জানতে পারি। আপনি কি জানতেন? শুভম বলেছিল ওর মা পুরুলিয়ায় থাকে। কতদিন আগে? মনে পড়ছে না, তবে বেশি দিন নয়। এবার শেষ প্রশ্ন, সরাসরি উত্তর চাই। আশুতোষ বাবুর সাথে ডিভোর্সের কারণ কি? প্রশ্নটা শুনে সুশীলা দেবী ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ে, তারপর বলে, আমি বাড়িতে ফিরে আপনাকে একটা কাগজ পাঠাবো, উত্তর সেটাতেই আছে। এর বেশি আমি আর কিছুই বলবো না। সুশীলা দেবীর এই শেষ কথাটায় এতটাই জোর যে দামিনীর মনের সন্দেহটাকে আরো প্রখর করে তোলে। দামিনী মাথা নেড়ে হ্যাঁ করতেই সুশীলা দেবী চেয়ার ছেড়ে উঠে ঘরের বাইরে বেরিয়ে যায়। সর্বরী সামান্য চিন্তা করে নিয়ে বলে, আপনি হঠাৎ শুভমের খুন হওয়ার ব্যাপারটা বললেন কেন? দামিনী টেবিলে থাকা কাঁচের পেপার ওয়েটটা আঙুলে করে ঘোরাতে ঘোরাতে উত্তর দেয়, কারণ তারিখ। মানে? আমার মনে হচ্ছে শুভম বেঁচে নেই, থাকলে কোনো না কোনো ক্লু তো পেতাম। আশুতোষের খুন করার মোটিভ আছে ঠিকই, কিন্তু কতটা জোরালো সেটা এই মুহূর্তে বলতে পারবো না। তবে খুন করার মোটিভ পারমিতার আছে। একদম, কারণ পারমিতা ছিপ ফেলে শুভমকে তোলার চেষ্টা করেছে, কিন্তু সে ফেল করে। ঈর্ষা বলে একটা শব্দ আছে। এবার যে পরম শত্রু পারমিতার, প্রজ্ঞা, হ্যাঁ, তার সাথে শুভমের ভালোবাসা। আমার তো মনে হচ্ছে এই রজনী ফিল্মে কাজ করানোটাই হলো পারমিতা ও আশুতোষের বড়শি। সর্বরী সামান্য চুপ থেকে নিয়ে কিছু একটা ভাবে, তারপর ফট করে জিজ্ঞেস করে ওঠে, আজ আপনি হিরো অমিত বাসুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন তো? যাওয়ার ইচ্ছে তো একদমই নেই দেশাইদা, ওই ছোট্টটার জন্য যাওয়া আর কি। অফিস ঘরে রাউন্ড রিপোর্টে সই করতে করতে কথাটা অম্বর বলে ওঠে।
কিন্তু কণ্ঠস্বরে দুঃখ নয়, বরং একটা তেজের স্পষ্ট ছাপ রয়েছে। শ্রাবণের আকাশের ঈশান কোণে এক পশলা মেঘ জমে থেকে পুরো আকাশটাকে গুমোটে পরিণত করে, ঠিক অম্বরের মুখের ভাবও তেমন। তবে এর কোন কোণে মেঘ জমা হয়ে আছে সেটা বোঝা দায়। দেশাই আপন মনে নোটবুকটা বের করে নিয়ে তার মধ্যে আঁকিবুকি কাটছে। যে পাতায় পেন্সিল বুলাচ্ছে সেটা হলো খুনি হবার তারিখের হিসেব। দামিনীর কাছ থেকে খুনির খুন করবার বিষয়টা শুনতেই সে সেগুলো তার নিজের নোটে টুকে রেখেছে। অম্বর আপন মনে ফাইলের পাতা দেখতে আর সই করতে ব্যস্ত। দেশাইয়ের প্রতি তার কোনো লক্ষ্য নেই। দেশাই কি একটা গুনগুন করতে করতে হঠাৎ বলে ওঠে, যেটা প্রথমে ছিল নর্মাল, কেমন যেন ফাঁস হলো একসাথে। মুহূর্তের মধ্যে অম্বরের কলম চালানো বন্ধ হয়। সে তাকিয়ে থাকে দেশাইয়ের দিকে। কি হলো? আমি আবার কি বললাম যে অমন করে তাকিয়ে আছিস? বললাম সবাই যেটা নর্মাল অ্যাটাক মনে করেছিল, একসাথে ফস করে বেরিয়ে এলো খুন। দময়ন্তী দেবী যদি প্রজ্ঞার ব্যাপারে সন্দেহ না করতেন তাহলে তো এগুলো মৃত্যু বলেই খবরের কাগজে থাকতো। নিনাদ বলল তারপর। কি হলো রে, চুপ করে গেলি কেন? অম্বর হাতে ধরে রাখা কলমটা 5 আঙুলের ফাঁকে ঘোরাতে ঘোরাতে গম্ভীর স্বরে জিজ্ঞেস করে ওঠে, অফিসার অমরিশ দেশাই। ইয়েস, হোয়াট ইউ আন্টি ওয়ান্ট? ইয়া। আচ্ছা, তোমার নিনাদের কথাগুলো মনে আছে? ইয়া, মনে আছে, বাট কোন কথা? উফ, আরে এটাই যে খবরের কাগজ থেকে ওর মনে হয়েছে, মানে এই যে ঘটনাগুলো ঘটলো এগুলো একটা প্রি প্ল্যানিং মার্ডার। তারপর বিদ্যুৎ রায় নিউজ পড়লে নিজে একা তদন্ত করতে অডিটোরিয়ামে যায়। ইয়া, ফর ইন্ট্রোডাকশন। আরে ইনফরমেশন। আর সেটা আনার পরই যেন খুনটা প্রকাশ পেল। তাহলে খুনি কি ওই দিন অডিটোরিয়ামে ছিল? এটা একটা বড় ডাউট। না, ওখানে সেদিন উপস্থিত ছিল না। মহারতের দিন প্রজ্ঞার শরীরটা খুব খারাপ ছিল, তাই ওর সিন শ্যুট করা হয়নি। দামিনীর ঘরের চেয়ারে বসে দময়ন্তী দেবী কথাটা বলে ওঠে। দময়ন্তী দেবীর হাতে একটা কাগজ, প্রজ্ঞার জন্ম নিবন্ধ। সেটা দামিনীর হাতে দিতেই ভালোভাবে চোখ বুলিয়ে নেয় সেটার উপর। খুবই টান টান আর পরিষ্কার কাগজ। ফলে দামিনী জিজ্ঞেস করে ওঠে সার্টিফিকেটটা সযত্নে রাখা হয়েছিল কিনা। উত্তরে দময়ন্তী দেবী জানায় স্কুলে থাকাকালীন এটার প্রয়োজন হয়েছিল, তারপর থেকে আর দরকার পড়েনি, বের করাও হয়ে ওঠেনি। দামিনী শুনে নিয়ে সামান্য মাথা নেড়ে ঈষৎ ক্ষমা চায়। দময়ন্তী দেবী বেশ অবাক হয়। দামিনী বলে, হ্যাঁ না, এরকমভাবে আপনাকে বারবার ব্রাঞ্চে ডেকে এনে বিরক্ত করে। দামিনীর কথা শেষ করতে না করতেই দময়ন্তী দেবী উত্তর দেন, এ তুমি কি বলছো? বিরক্ত? আমার একটা ছোট্ট সন্দেহের ভিত্তিতে তুমি তদন্ত শুরু করো। আমি কৃতজ্ঞ যে আমার কথাকে তুমি উড়িয়ে দাওনি। আর বিরক্ত হব আমি? তোমার যখন মনে হবে তদন্তের স্বার্থে যখন খুশি আমাকে ডেকে পাঠাবে। যদি মনে করো আমার বাড়ির খানা তল্লাশি করবে, কোনো কোর্টের অর্ডার লাগবে না, ডিরেক্ট গিয়ে সার্চ করবে। আমি বলছি, মেয়ের খুনি যাতে শাস্তি পায় তার জন্য যত দূর দরকার আমি এগোবো। দময়ন্তী দেবীর কথাতে দামিনীর ঠোঁটের কোণে হাসি ধরা দেয়। তারপর বলে, প্রজ্ঞার সাথে পারমিতার সম্পর্ক কেমন ছিল? অন্তত বিয়ের আগের কথা বলছি। দময়ন্তী দেবীর মুখ সামান্য গম্ভীর হয়। তারপর চোখের থেকে কালো চশমাটা খুলে টেবিলের উপর রেখে নিয়ে উত্তরে বলে, মোটামুটি। কারণ একবারই প্রজ্ঞা কথার ফাঁকে আমায় বলেছিল যে পারমিতার সাইন করা ফিল্ম ওর কাছে আসছে, ফলে পারমিতার সাথে সম্পর্ক আরো খারাপ হবে। আপনি কি জানেন প্রজ্ঞাও শুভমকে ভালোবাসত? কথাটা শোনা মাত্রই দময়ন্তী দেবীর মুখ কঠিন হলো ঠিকই, কিন্তু খুব মার্জিত স্বরে উত্তর দেয়,
এগুলো রটানো কথা। আমার মেয়ে এইরকম নয়, আমার মেয়ের মাথায় কুবুদ্ধি ছিল না। প্রসঙ্গটা হাস্যরসাত্মক। কুবুদ্ধি না থাকলেও কুবিদ্যা যথেষ্ট ছিল, সেটা অবশ্য দামিনী মুখে প্রকাশ করল না, কিন্তু বলতে ছাড়ল না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে টেবিলের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বলে চলে, এই কথাটা না অনেক দিন ধরে অনেকজন বাবা মায়ের মুখে শুনে আসছি যে আমার মেয়ে বা আমার ছেলে কিছু করতেই পারে না। কিন্তু মুশকিলটা কি জানেন মিস্টার সেনগুপ্ত? সব বাবা মায়েরাই জানেন যে তাদের মেয়ে কোথায় কি কি করছে বা করতে পারে। আপনিও জানতেন। যাই হোক, পারমিতাকে সন্দেহ করেন? দময়ন্তী দেবী চুপ করে থাকেন। দামিনী বলে চলে, আশুতোষবাবু কিন্তু প্রজ্ঞাকে বিয়ের কথা বলেছিল। কি বলছো কি? মুহূর্তের মধ্যে সব শান্তরূপ মুছে গিয়ে একটা তীব্র ও ক্ষিপ্র স্বর বেরিয়ে আসে দময়ন্তী দেবীর গলা থেকে। পরক্ষণেই সেটা বুঝতে পেরে আবার শান্ত স্বরে বলে, আমার এ বিষয়ে জানা নেই। হতে পারে আপনার স্বামী কোথায় সেটা তো জানেন না। না। নামটা কি? আমি খুঁজে দেখতে পারি। পরিমল। তবে খুঁজে কি লাভ? সেটা আমার উপর ছাড়ুন। আর একটা কথা জানেন তো মিস্টার সেনগুপ্ত, প্রাক্তন স্ত্রীরা হলো অনেকটা মহাজনের মতো। সে জানে কোনোদিন সে তার আসলটা পাবে না, কিন্তু ইন্টারেস্টটা সে ভালোভাবে বুঝে নেবে। এই কেসেও আমার সেই রকমটাই লাগছে। দময়ন্তী দেবী চোখের চশমাটা পরে নিয়ে জিজ্ঞেস করে ওঠেন, তা প্রজ্ঞা বাদে তোমাদের প্রাক্তনের লিস্টে কে কে থাকছে? থাকার মধ্যে মাত্র কয়েকটা ছোট্ট ছোট্ট ক্লু ছাড়া দামিনীর হাতে এখন কিছুই নেই। কিন্তু সেটাও খুব একটা কাজে লাগছে না। কথায় বলে, ধান ভানতে শিবের গাজন। দামিনীর দশাও অনেকটা সেই রকম। মাঝে সৌরজা টেলিফোন করে দামিনীকে জানায় যে সে ব্যারাম্যাক্সিন বিষের যে সন্দেহটা করেছিল সেটা একদম ঠিক। মৃত্যুর পর যে নার্সিংহোমে নিয়ে গিয়েছিল সেখানকার সুপার ডক্টরের সাথে সৌরজা কথা বলে, জানতে পারে ব্যারাম্যাক্সিনের প্রয়োগের পর যে যে লক্ষণগুলো থাকার কথা সেগুলো সবকটাই প্রজ্ঞার সাথে মিলে গেছে। এটা বাদেও সৌরজা আরও এমন একটা খবর দিল যেটা দামিনীর চিন্তাকে বাড়াতে আরও দায়ভার গ্রহণ করল। সৌরজা জানায় গত ফেব্রুয়ারি মাসে অ্যাপোলো ল্যাবে ব্যারাম্যাক্সিনের স্যাম্পল এসেছে। সেটা বর্তমানে লকারে। তারা এও জানায় চুরি হবার কোনো সম্ভাবনা নেই, কারণ এই বিষয়ে রাজ্য সরকার ছাড়া আর কেউই জানে না। বলা বাহুল্য, চিন্তা আধার হতে বেরোবার বদলে আরও আধার মণ্ডিত হল। সুশীলা সর্বরীর হাত দিয়ে একটি আটা সাঁটা গেরুয়া রঙের অফিসিয়াল খাম দামিনীর কাছে পাঠিয়েছে। ভিতরে কোনো একটি কাগজ আছে যেটা সর্বরীর হাতে দেওয়ার আগে সুশীলা দেবী নিয়ে খামে পুড়ে আঠা লাগান। অর্থাৎ এতে প্রমাণ হয় ভিতরের বিষয়ে প্রথম যে দেখবে সে একমাত্র দামিনী। দামিনী খাম হাতে নিয়ে সামান্য উপরে তুলে আলোতে কাগজের অবস্থান বুঝে নেয়। তারপর এক টানে ছিঁড়ে বের করে আনে কাগজটা। ডাক্তারি রিপোর্ট। দামিনীর কপালে চিন্তার ভাঁজ। বোধ হয় সর্বরীও সেটা লক্ষ্য করেছিল। সেই জন্যই দামিনী রিপোর্টটা সর্বরীর হাতে দেয়। সর্বরী সেটা দেখে নিয়ে বেশ কৌতূহলের সাথে জানতে চায়, এর মানে কি ম্যাডাম? উত্তরে দামিনী কেবল বলে ওঠে, পাণ্ডু কেস। ডাক্তারকে এই রিপোর্টটা দেখিয়ে কনফার্ম করতে বলো যে এটা ভুয়ো নাকি খাঁটি। খাঁটি শব্দটা খুব কঠিন, যেটা মেলা ভার। তবে এই মুহূর্তে যেটা খাঁটি হয়ে ঘাঁটি গেড়ে বসে আছে সেটা হলো খুনি। যে যা যা চেয়েছে সেটাই হয়েছে। হিসেব মিলছে না কেবল 12ই জুনের। দামিনীর স্থির বিশ্বাস 12 তারিখে খুন যদি কারোর হয়ে থাকে সেটা শুভম রায়ের। সর্বরী বেশি কিছু আর বলতে পারল না।
সে প্রজ্ঞার বিষয়ে আরও কিছু খবর জোগাড় করতে ব্যস্ত হয়ে যায়। রাউন্ড রিপোর্ট নিয়ে দামিনীর ঘরে ঢোকে দেশাই বিকেল 5:30টায়। অম্বরের সাথে হওয়া কথাগুলো জানালে দামিনী খুব একটা গুরুত্ব দিল না। মনে হলো এই বিষয়টা শুধু অম্বর নয়, সেও খেয়াল করেছে বটে, কিন্তু প্রকাশ করেনি। দামিনী শুভম রায়ের বিষয়ে যে সন্দেহটা সে করেছে সেটা দেশাইকে জানালে দেশাই বেশ অবাক হয়ে বলে ওঠে, Mom, do you think Shubham Roy exorcism? উফ, এক্সপায়ার। Yeah, but what do you think? বিকজ মাই সুইট ওল্ড সান, অঙ্কের হিসেব সেটাই বলছে। বাট মম, প্রজ্ঞা যেদিন মারা যায় সেদিন তো সবাই শুভমকে ওর সাথে দেখা করতে দেখেছে। কে কে দেখেছে? কেন, ওই প্রজ্ঞার মেকআপ আর্টিস্ট, ওই স্পট বয় তপন, আর আর একজনও না। এমনকি যেদিন আশুতোষ আমার এই ঘরে আমারই মুখের সামনে বসেছিল, সেদিন যখন শুভমের কথা ওঠে, সেদিন কিন্তু একবারের জন্য এটা বলেনি যে শুভম ঘটনার দিন ফ্লোরে এসেছিল। মম, নিজের গাড়ি করে এসেছিল। মাই ব্রিটিশ অফ হরপ্পা, শুভমের চারিত্রিক পরিচ্ছদটা মনে করো, যেটা অম্বর বলেছিল। টুপি আর সানগ্লাস পরেই। তাহলে এটা কেন মাথায় আসছে না যে খুনি যেন তেন প্রকারেণ শুভমের সঙ্গে দেখা করবে? সেই সময়ে শুভম গাড়ি নিয়ে ওর সঙ্গে দেখা করতে যায় আর খুনি খুন করে। এবার যদি খুনির বডি স্ট্রাকচার শুভমের সঙ্গে ম্যাচ খায়, তাহলে শুভমের মতো সেজে ঢুকতে প্রবলেম কোথায় খুনির? তা প্রজ্ঞার সঙ্গে কখন দেখা করতে গিয়েছিল শুভম? লাঞ্চ টাইম। অর্থাৎ সবাই যখন ব্যস্ত। যে দুজন শুভমকে দেখেছে তারা কিন্তু কেউ এই কথাটা বলেনি যে তারা মুখোমুখি তাকে দেখেছে বা তার মুখটা দেখেছে। একজন গ্রিন রুমে ঢুকতে দেখেছে আর একজন বেরোতে। তাহলে আমি কি এটা মনে করতে পারি না যে শুভম বেঁচে আছে, এটা সবাই জানুক, এটাই খুনি চাইছে, এবং সব কিছুর মূলে যে সেই, এইটা প্রমাণের জন্যই তার ওই দিন ফ্লোরে এন্ট্রি? বাট মম, ওকে, আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। আমার আর সর্বরীর বডি স্ট্রাকচার অনেকটা একই রকম, তাই তো? ইয়া মম, ট্রাক্টর। ইভেন গায়ের রং পর্যন্ত। ইয়া, দ্যাটস ভেরি নাইস মম। এবার আমার কোনো একটা শাড়ি যদি সর্বরী পরে দূরে কোথাও দাঁড়িয়ে থাকে, তাহলে তুমি কি চিনতে পারবে ওটা আমি না সর্বরী? মম ইজ স্ট্যাবিং। আরে স্ট্যান্ডিং। যাকে, তাহলে তফাৎ বোঝবার উপায়টা কি? অফ কোর্স, হেয়ারস মম। মাই মমস হেয়ারস আর টু লয়ার। লঙ্গার, ইয়েস। চুলে সর্বরীর চুল কোমর পর্যন্ত আর আমার কোমর ছাড়িয়ে। এবার যদি সর্বরী খোঁপা করে তাহলে? দেশাই চুপ করে যায়। বাংরেজি আর মুখ ফুটে তার বেরোয় না। দামিনী ফাইলে বাঁহাতে একটানে সই করে নিয়ে বলে ওঠে, অতএব ওটা শুভম নয়, ওটা খুনি ছিল। তবে প্রশ্ন, কেন এসেছিল? সত্যি কি প্রজ্ঞার সঙ্গে দেখা করবার প্রয়োজন ছিল, নাকি কেবলই আলিবাই? অ্যালিবাই তো অবশ্যই রেখেছে পারমিতা। যেদিন যেদিন ঘটনা ঘটেছে সেই দিনই সে কোনো না কোনো কাজে ব্যস্ত, প্রমাণও আছে। ব্রাঞ্চ ক্যান্টিনে কথাটা সর্বরীকে বলে ওঠে নিনাদ। দুইজনের হাতেই ঘুগনির প্লেট। দামিনী বহুক্ষণ আগেই বাড়ি চলে গেছে। কারণ দুটো, প্রথম অভিনেতা অমিত বাসুর সাথে সাক্ষাৎ, এবং দ্বিতীয় আজ রাতের ট্রেনে অম্বরের নিশ্চিন্তপুর যাত্রা। অম্বর ব্রাঞ্চ থেকে বাড়ি গেছে ওই 5টা নাগাদ, দামিনীর সাথে দেখা না করেই। খুন আর খুন বিষয়ে নিনাদ আর সর্বরীর মধ্যে অনেক আলোচনাই হচ্ছে, কিন্তু জোরদার সন্দেহ কারণ নামের পেছনেই বসছে না। অন্যদিকে আশুতোষের খোঁজে ব্রাঞ্চ ক্ষুব্ধ নেকড়ে। চামচে করে ঘুগনি মুখে পুড়ে সর্বরী বলে, আচ্ছা স্যার, আপনি একটু মনে করে বলুন তো,
যখন বিদ্যুৎ রায় মার্ডার ইনভেস্টিগেশন করতে আপনি অডিটোরিয়ামে গিয়েছিলেন, তখন এমন কেউ ছিল যে আপনার উপর লক্ষ্য রেখেছিল, অথবা আপনার সন্দেহজনক কিছু লেগেছে? দিনাদ সামান্য চিন্তা করে নিয়ে উত্তর দেয়, না সর্বরি, আমার চোখে ফাঁকি দিয়ে আমার উপরে নজর রাখবে এমন হতে পারে না। কিন্তু এটা তো সত্যি যে আপনি সন্দেহ প্রকাশ করলে তারপরেই খুনের প্রসঙ্গটা সামনে আসে। দিনাদ নিরুত্তর। কি উত্তর দেবে এটা সে ভেবে পাচ্ছে না। সন্দেহ জিনিসটা তো মানুষের মনে বলে কয়ে আসে না, আসে আপন মর্জিতে। দিনাদের ক্ষেত্রেও তাই। পারমিতার সঙ্গে সে দেখা করেছে, কথা বলেছে, গোপন করে তার আসল পরিচয়। তবুও কোনো কিছুই সে পায়নি। যেটা তার মনে হয়েছে সেটা হলো পারমিতার সময়ের শিকার। খুনি হবার সম্ভাবনা খুব কম। তবে এটা দিনাদের জেরা সংক্রান্তে তার মনে হয়েছে নাকি মানবিকতায় সেটা বলা মুশকিল। এরপর দিনাদ আর সর্বরীর আরও কিছু কথা হয়। ঘুগনি শেষ করে ক্যান্টিনে দাম মিটিয়ে ক্যান্টিনের বাইরে বেরোতেই দুইজনে দেখে একটা আধ পাগলা বছর 22-এর ছেলে ব্রাঞ্চের গেট দিয়ে ভিতরে ঢুকে আসছে। এই সর্বরী, এটা ভজা না তোমার খবরি? হ্যাঁ স্যার, প্রজ্ঞার ব্যাপারে খোঁজ নিতেই ওকে ফিট করেছিলাম। কথাটা বলেই সর্বরী ছেলেটির দিকে এগিয়ে যায়। দিনাদ দাঁড়িয়ে দেখে চলে। প্রায় মিনিট 10 মতো কথা চলে সর্বরী আর ভজার। তারপর ভজা চলে যেতেই সর্বরী বেশ হন্তদন্ত হয়ে দিনাদের কাছে আসতেই দিনাদ জানতে চায় কি পাওয়া গেছে ভজার ঝুলি থেকে। সর্বরীর মুখ খুবই গম্ভীর, বলে, বিগত কয়েক মাস যাবৎ একটি মাঝবয়সী ভদ্রলোক প্রজ্ঞার সঙ্গে দেখা করত। মার্চ মাসের পর থেকে তাকে আর দেখা যায়নি। ব্যক্তিটি মূর্তি কারিগর, বাড়ি প্রজ্ঞার গ্রামে, নাম বিট্টু। পাল? মাটির মূর্তি? না, ধাতু। প্রশ্ন দাঁড়াচ্ছে, এই মূর্তিকারের সঙ্গে প্রজ্ঞার সম্পর্ক কি থাকতে পারে? সম্পর্ক কার সঙ্গে, কোথায়, কিভাবে তৈরি হবে তা অনঙ্গদেব ছাড়া কেউই সিদ্ধান্ত নিতে পারে না। তার 50 খুবই ধুরন্ধর। সম্পর্ক মানুষকে তৈরি করে, সম্পর্কই মানুষকে শেষ করে। মোহ আর মায়া আয়নার এপিঠ আর ওপিঠ। সেই রকম অম্বর, দামিনী আর নীনাদের মধ্যে পঞ্চস্বরের কোন স্বর নিক্ষেপ করবেন দেব অতনু, সেটাই দেখার পালা। এতক্ষণ আপনারা শুনছিলেন শান্তনু দাসের কলমে ডিটেকটিভ দামিনী দ্বিতীয় কালো রাতের 2য় পর্ব। তাহলে গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে চটপট শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটিকে, এবং পাশের বেল নোটিফিকেশনটি অল করতে ভুলবেন না, যাতে সমস্ত গল্পের আপডেট সবার আগে আপনার কাছে আসতে পারে। খুব শীঘ্রই আমরা ফিরছি 3য় তথা অন্তিম পর্ব নিয়ে। শুনতে থাকুন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম।